দুঃখের কি অত ক্ষমতা আছে নাকি যে আমার চেতনার অংশে গিয়ে ঢুকে আমার চেতনাকে ঘেঁটে দেবে? এত ক্ষমতা দুঃখের হয় নাকি? আমার জীবনে না আমি বেশ কিছু ডিফিকাল্ট সময় দেখেছি সঙ্গীতা, সেগুলো গ্রাসাচ্ছাদনের অবস্থায় না থাকা, না খেতে পাওয়া সময় দেখেছি আমার জীবনে। হ্যাঁ, আমি 27 দিন না খেয়েছিলাম। অদ্বৈতবাদের বিশ্বাসী কম লোক, কেন জানো? অদ্বৈতবাদে কোনো অবলম্বন নেই। দেখো, মানুষ মানতে চাইবে কি চাইবে না, এটা যদি সবাই ভাবে তাহলে তো নতুন ফিলোসফিরই জন্ম হবে। মানে ভূত থেকে সরাসরি প্রেমে লাফ মারলে? একদম একদম, সবই তো একই। ভূত আর প্রেম সব এক। পৃথিবীর কোনো কিছু ডিফারেন্ট বলে মনে হয় না তোমার? আর্থই আমাদেরকে কোনো রকমে বাঁচিয়ে রেখেছে এবং আমরা চেষ্টা করতে হবে যাতে এই আর্থে যারা জিনিসপত্র আছে সেগুলো যাতে একটুখানি কম খারাপ করি আর কি, এইটুকু করলেই হবে। আর্থকে বাঁচানোর ক্ষমতা আমাদের নেই। আলটিমেটলি তন্ত্র আসলে অন্তর প্রক্ষালনের একটা প্রসেস। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন পরিচালক এবং সোল কানেকশন পডকাস্টের হোস্ট অরুণাভ খাসনবিশ। এই পডকাস্টে আমরা স্পিরিচুয়ালিটির নানান দিক নিয়ে আলোচনা করেছি। একেবারে অন্য ধরনের আড্ডা। আমার মনে হয় বেশ লাগবে আপনাদের। অরুণাভদা, কেমন আছো বলো? আচ্ছা, খুবই ভালো আছি। মানে আমি সবসময় খুবই ভালোই থাকি। আমাকে জিজ্ঞেস করলে যে কেমন আছো, আমি খুব ভালো আছি তাই বলি। তো আমি ভালো আছি। মানে ভালো আছোটা বলো, মানে ভালো থাকো তো সব সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভালোই থাকি। আমার আমার খারাপ থাকা হয় না। মানে ওটা একটা টাইম ছিল, এক সময় খুবই খারাপ থেকেছি ইত্যাদি ইত্যাদি, বাট এখন কোনো কিছুতেই খারাপ থাকছি না, আমি ভালোই আছি। মানে সেই রহস্যগুলো আমরা জানবো আজকের এই পডকাস্টে, এত ভালো থাকার রহস্যগুলো। আচ্ছা, এটা বলো, এখন কি কাজ চলছে? কাজ চলছে বলতে একটা বড় ছবির প্রি প্রোডাকশন চলছে, মানে শুরু করব আর কি। তার আগে একটা ছবি করলাম আমরা, আমিষ বলে। আমি এবং গৌরব তপদার, প্রেত কথার, আমরা আমিষ বলে একটা হরর সিনেমা বানালাম। তো জীবনে প্রথমবার একটা হরর ফিল্ম বানালাম এবং বানিয়ে হেভি মজা পেয়েছি, দারুণ মজা লেগেছে এবং আমরা খুবই এক্সাইটেড। আর একটা বড় ছবির কথা খুব শিগগিরই লোকজন একটু জানতে পারবে। সেটা বেশ বড় একটা ফিল্ম। মানে একটু ইনফরমেশন দাও। না, এখানে ইনফরমেশন এখন দেওয়ার মতো অবস্থায় নেই। একটা জিনিস বলতে পারি, প্রেমের ছবি। আচ্ছা, মানে নিমজ্জিত প্রেমের সিনেমা। আচ্ছা। সেইটা করতে চলেছি খুব শিগগিরই। মানে ভূত থেকে সরাসরি প্রেমে লাফ মারলে? একদম একদম, সবই তো একই। ভূত আর প্রেম সব এক। পৃথিবীর কোনো কিছু ডিফারেন্ট বলে মনে হয় না তোমার? ভূতের গল্প, ভূতেরটাও একটা গল্প, প্রেমেরটাও একটা গল্প। সেখানেও একটা চরিত্র আছে, তার জীবনে কিছু ঘটে। এখানেও একটা চরিত্র আছে, তার জীবনে কিছু ঘটে। তা আলাদা কি? ব্যাপারটা একই। ব্যাপারটা একই একই। সিনেমা তো সিনেমার মতোই হয়। সেটা গল্প বলার ইচ্ছা থেকে তৈরি হয়। আমার একটা পয়েন্টে একটা ভূতের গল্প বলতে ইচ্ছে হচ্ছে, গৌরব আমাকে বললো যে চলো ভূতের সিনেমা বানাই, ভূতের গল্প বলতে ইচ্ছে হচ্ছে। আর তারপরেই আমার মনে হচ্ছে প্রেমের গল্প বানাতে, প্রেমের গল্প বলতে। এই আর তোমার এই সব একই থেকে আমার একটা জিনিস মনে হলো, সেটা তোমার তো ভাবনা চিন্তাও এটাই। অদ্বৈতবাদে বিশ্বাসী তুমি? একদমই অদ্বৈতবাদেই বিশ্বাসী, এবং শুধুমাত্র এই বিশ্বাসটা অ্যাকচুয়ালি জীবনের একটা খুব ডিফিকাল্ট পয়েন্টে সেই বিশ্বাসটা আস্তে 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 স্ট্রং হয়েছে। তো হ্যাঁ, আমি সম্পূর্ণভাবে অদ্বৈতবাদে বিশ্বাসী। এটা কিন্তু খুব কঠিন, অত সহজ নয়। দেখো, কোনো কিছুই কি খুব সোজা পৃথিবীতে? আবার তুমি যদি ভেবে দেখো, সব কিছু খুবই সোজা। এই যে এই একটা ডাইকোটমি সবসময় আমাদের মধ্যে থাকে, কিন্তু আমরা ধরো একটা জিনিস ভাবলাম যে আমরা একটা জিনিস করব, আর ধরে নাও তুমি একটা পডকাস্ট শুরু করেছো, এটা কি অত সোজা? না, একদমই সোজা নয় তো। তাহলে তুমি করেছো তো, কারোর জন্য এটা খুব কঠিন না। না, এটা অনেকে ভেবেছে, করতে পারেনি। আমিও যখন শুরু করেছিলাম আমি ভেবেছিলাম, অনেকেই ভেবেছিল, করতে পারেনি, আমি শুরু করে দিয়েছিলাম। তো ব্যাপার সবই সোজা, ইফ ইউ ক্রস দ্যাট লাইন, যে হ্যাঁ আর ভাবনায় থাকবে না ব্যাপারটা, এবার এক্সিকিউশনে যাবে। তো অদ্বৈতবাদের ক্ষেত্রে ব্যাপারটা আমার ক্ষেত্রে এটাই, যে আমার একটা পয়েন্ট ওটা ভাবনাতে ছিল, তারপর একটা পয়েন্ট ওটা এক্সিকিউশনে চলে এসছে আমার জীবনে। মানে এই ভাবনাটা তোমার এলো কেন? আমার জীবনে না আমি বেশ কিছু ডিফিকাল্ট সময় দেখেছি সঙ্গীতা, খুবই ডিফিকাল্ট সময়, এবং সেগুলো ইমোশনালি ডিফিকাল্ট, সেগুলো ফিনান্সিয়ালি ডিফিকাল্ট, সেগুলো গ্রাসাচ্ছাদনের অবস্থায় না থাকা, না খেতে পাওয়া সময় দেখেছি আমি আমার জীবনে। হ্যাঁ, আমি 27 দিন না খেয়েছিলাম।
মানে না খেয়েছিলাম বলতে আমার প্রপার মিল জোটেনি 27 দিন। আমার জীবনে এখনও যদি আমি কোনো শুটিংয়ে যাই তাহলে আমি ডিম পাউরুটি বলি আনতে ব্রেকফাস্টে। তার কারণটা হলো আমার জীবনের একটা পয়েন্ট ছিল যেখানে ওই 27 দিনে ডিম পাউরুটি ছাড়া আমার জীবনে কিছু জোটেনি। তারপরে যখন একটা কাজ পাই সেদিন গিয়ে 16 আনা বাঙালিতে প্রচুর খাবার খেয়েছিলাম এবং 6 দিন অসুস্থ ছিলাম অত খাবার খাওয়ার জন্য, কিন্তু আমি খাবারটা খেয়েছিলাম মানে ওটা খাওয়ার জন্য নয়, অতদিন ঠিক করে না খাওয়ার না জন্য। খাওয়ার জন্য। তো এবার এখনও আমি যদি শুটিংয়ে যাই আমি বলি কী খাবে, ডিম পাউরুটি, ডিম টোস্ট। ডিম টোস্টটা কেন খাই আমি, কারণ আমার মনে হয় যে আমার আমার জীবনের খুব একটা মানে ডিম টোস্ট ব্যাপারটা না খুব একটা দারুণ খাবার নয় কিন্তু অ্যাকচুয়ালি। ঠিক আছে ভালো খেতে, আমি যদি চাই অ্যাজ এ ডিরেক্টর আমার সেটা আমি অনেক কিছু পেতে পারি, কিন্তু আমি অবশ্যই। ডিম টোস্টটাই চাই। তার কারণ আমার মনে হয় যে একটা সময় যেটা আমাকে বাঁচিয়ে রেখেছিল না, তার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। মানে মানে তোমার খারাপ সময়ের সাথীকে তুমি ছাড়োনি। না, ওটা আমি ছাড়িনি, ওটা এখনও আমি করে যাই। এই যে সময়গুলো, যে সময়গুলো আমার জীবন দিয়ে গেছে, সেই সময়গুলোতে আমার মনে হচ্ছিলো যে কী করে আমি ম্যানেজ করব, কী করে আমি নেভিগেট করব। মানে যদি মেটাফরিক্যালি বলতে হয়, একটা সাগরের মধ্যে আছি, প্রচণ্ড ঝড় উঠেছে আর আমার কাছে আছে একটা ডিঙি, আমি কিছুতেই বুঝতে পারছি না আমি কি করবো, আর কিছুতেই নেভিগেট করে উঠতে পারছি না আমার কোথায় পৌঁছতে হবে। এবং মানসিকভাবেও সেই সময় আমি তো বানাতে এসেছিলাম সিনেমা, কিন্তু তারপর দেখলাম আমি একটা অদ্ভুত জগতে ঢুকে পড়লাম। সেখানে না সিনেমা বানানোর যে আনন্দ বা সিনেমা বা একটা গল্প বলার যে আনন্দ, তার চেয়ে বেশি অন্যান্য জিনিসপত্র নিয়ে অনেক বেশি বিজি লোকজন। তা আমার এইটাও একটা খুব কনফ্লিক্ট চলছিল ইন্টারনালি, যে আমি আসলে কি করছি, তাহলে তাহলে কি এটা আমার করা উচিত। একটা পয়েন্ট আছে জীবনের, সেই পয়েন্টটা আমার মনে হয় আমি যা আহ, মানে আমি যা নিজে লিখছি বা আমি নিজে যা ভাবছি, আমার মনে হচ্ছে সেই ভাবনাগুলো দারুণ। আর এটা যখন আমার মনে হয় তখন আমার মনে হয় যে না, এবার কিন্তু গন্ডগোল হচ্ছে। নিজেই বলছি ওরে কি লিখলি ভাই। আত্মতুষ্টি। হ্যাঁ, আত্মতুষ্টিটা একটা অন্য লেভেলে চলে গেছিলো আর কি। সেখানে আমার সামহাও ভেতর থেকে কিছু একটা আমাকে বলে যে, এবং সেটা খুব অদ্ভুত। হ্যাঁ, মানে একদিন রাত্রিবেলা আমার ভেতরে একটা অদ্ভুত জিনিস হয়, আমি কেউ একটা যেন আমাকে বলছে যে তুই না ঠিক করছিস না। আর জীবনে কিন্তু দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে আমার মনে হলো সত্যি আমাকে ভেতর থেকে কেউ একটা বলছে। লোকে বলে যে আমার ভেতরের আওয়াজ আমি শুনলাম, হুম এরকম হুম। ব্যাপার, বাট সেটা যেদিন সত্যি সত্যি আমার ফিল হলো, কেউ একটা আমাকে বললো তুই এটা ঠিক করছিস না। আর সেই সময় আমার মনে হলো যে তাহলে ঠিকটা কি। আমি তখন আমার পড়াশোনার ক্ষেত্রে আমি তখন খুব খুব রিসেন্টলি স্বামী বিবেকানন্দ সঙ্গে আমার পরিচয় হয়েছে থ্রু রাইটিং। মানে পরিচয় তো অনেক আগে থেকেই থাকে বাঙালিদের সবার, কিন্তু তার ভাবনার সঙ্গে জানতে শুরু পরিচয়। করেছো। হ্যাঁ, তার ভাবনার সঙ্গে পরিচয়, সে কি ভাবেন, তিনি কি ভাবতেন, তিনি কেন বেদান্তকে এতটা গুরুত্ব দিতেন, তিনি আহ, ধর্মকে কীভাবে দেখতেন, তিনি স্পিরিচুয়ালিটিকে কী করে দেখতেন, তিনি সমস্ত ভাবনার জায়গা থেকে আমি আরও ডিপে ঢোকা শুরু করলাম। এবং শ্রীরামকৃষ্ণদেব, মানে কথামৃত। তখন আমার মনে হলো যে সবাই বলছে নিজেকে জানতে হবে, সমস্ত মোটামুটি স্পিরিচুয়াল প্র্যাকটিসেস বলে নিজেকে জানতে হবে। এই নিজেকে জানার ব্যাপারটা কী। তো আমার মনে হলো যে প্রথম কথা তো আমি জানি না কেন মনে হলো, হ্যাঁ সঙ্গীতা, আমি তখনকার দিনে কি কেন মনে হয়েছে আমি জানি না। আর আমার মনে হলো যে আমাকে না সব কিছু ছাড়তে হবে। আই নিড টু ডিট্যাচ মাইসেলফ ফ্রম এভরিথিং আই হ্যাভ। ছাড়ি, ছেড়ে আমি বেরিয়ে যাই, গেরুয়া পরে চলে যাই। এবং এই যে জার্নিটা আমার প্রায় 2.25 বছরের, এবং তার মধ্যে আমি একটা 27 দিন গুয়াহাটিতে অঘরীদের সঙ্গে ছিলাম। এবং তারপরে বাড়ি ফিরে আসি যখন, তখন আমার মনে হয় আমি একজন গুরু পাই, যে গুরু আমার জীবনে খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট, এবং তিনি আমার লাইফটাকেই ট্রান্সফর্ম করে দেন। এবং মনে হয় আমি কিছুই জানি না, মানে ওই গুরুর সঙ্গে দেখা হওয়ার পর মনে হয় আমি কিচ্ছু জানি না। সিনেমা বানাতে আমি সাহস করলাম কি করে, আমি তো কিছুই জানি না, জীবন সম্পর্কে কিচ্ছু বুঝি না। আমি পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গিটা আমার ঠিক নয়। আমি আমাকে চিনি না তো, মানে এটা তো বড় ব্যাপার, আমাকে নিজেকে চেনা এটা তো অনেক বড় ব্যাপার, কিন্তু আমি কিছুই জানি না। আমার খুব অবাক লাগলো তোমার কথাটা শুনে।
তুমি বললে আমাকে অফ ক্যামেরা যখন আমরা কথা বলছিলাম যে আমি খুব একটা ভালো মানুষ ছিলাম না, সঙ্গীতা। হুম মানে হুম হুম আমি একদমই ভালো মানুষ ছিলাম না। মানে এই কথাটা তো অত সোজা নয় বলা। মানে একটা মানুষ যদি নিজের সম্বন্ধে বলে আমি ভালো মানুষ ছিলাম না। না, আমি ভালো মানুষ ছিলাম না। আমি খুব একটা সুবিধার লোক ছিলাম না, এবং আমি এটা দেখতে পাই। তার কারণ হলো আমি একটা লাইন ক্রস করে এসেছি, আমি লাইনের ওপারের মানুষটাকে দেখতে পাই, আমি নিজেকে দেখতে পাই। আমি কি ভাবতাম, আমার ঈর্ষা কীরকম ছিল, আমি কতটা হিংসা করতাম লোকজনকে, বা আমি আমার নিজেকে এস্টাবলিশ করার জন্য বা নিজেকে প্রমাণ করার জন্য কতবার মিথ্যে কথা বলেছি, কত রকম মিথ্যে কথা বলেছি। এটা তো এখন দেখতে পাই, কারণ আমি তো নিজে বলেছি, আমি জানি তো আমি মিথ্যে কথা বলছি যখন বলেছি। আমি যখন আমার এই গুরুর সঙ্গে আমার আলাপ হয়, এবং অদ্ভুত ব্যাপার, গুরুই আমাকে চুজ করে, কিন্তু আমি গুরুকে চুজ করিনি। গুরু আমাকে বলে এভাবে ডাকে কামাখ্যা মন্দিরে, উনি বসেছিলেন ওদিকে, এভাবে ডাকে, ডেকে উনি আমাকে বলেন যে তু ক্যা ঢুঁড় রা হ্যায়। একদম প্রথম প্রশ্নটাই ছিল ক্যা ঢুঁড় রা হ্যায়। তারপর থেকে ওনার সঙ্গে আলাপ। যখন আমি বুঝতে পারি যে আরে আমি কি করছিলাম এতদিন, তো তখন আমার নিজেকে খারাপ মানুষ মনে হবে না? যদি আমি অ্যাকচুয়াল কেউ একটা চর মেরে বলে কি করছিলি এতদিন, ও আচ্ছা সরি সরি সরি, আমার মানে মাথা থেকে ওই পাখি উড়ে যায় না। হ্যাঁ, মানে পর্দাটা চোখের সামনে থেকে সরে যাওয়ার মতো। হ্যাঁ, এবং আমি দেখলাম যে আমি একটা এমন ফেক জিনিসের প্রতি দৌড়চ্ছিলাম যেটার কোনো মানেই হয় না। আর তারপরে আমি নিজেকে আর্টিস্ট বলছিলাম, আর দুঃসাহস। আর আমি তখন বুঝি যে, আর দেখো মানে আমি খুব স্ট্রংলি, খুব জোর দিয়ে বলতে পারি এখন যে আমাকে না ডিসঅনেস্ট করা যাবে না। কারণ আমি জানি ডিসঅনেস্ট কীরকম। ডিসঅনেস্টি আমার ভিতরে যখন ছিল, তখন আমার প্রতি রাতে ঘুমোতে কত অসুবিধা হতো। আমি এখন জানি, তখন জানতাম না। তখন ভাবতাম, তখন না মানুষ নিজেকে বোঝায়, না না তুই ঠিকই করছিস, সবাই এটাই করে। হ্যাঁ, ভুল করে আমরা নিজেদের ভুলগুলো ঢাকার চেষ্টা করি। একদম। এবং বলতে থাকি নিজেদের কন্টিনিউয়াসলি তুই ঠিকই করছিস, কারণ না হলে ওই গিল্টটা হ্যান্ডেল করতে পারবে না মানুষ। ভুলটাকে ঠিক প্রমাণ করার জন্য যুক্তি সাজাতে থাকি। যুক্তি সাজাতে থাকি, প্রত্যেকটা মিথ্যে, প্রত্যেকটা নিজের সঙ্গে মিথ্যে বলে যাচ্ছি আমরা কন্টিনিউয়াসলি। আমার মনে হয় সঙ্গীত আমাদের জীবনটা এটাই, যে আমরা একটা পয়েন্ট অবধি রিচ করার চেষ্টা করা উচিত আমাদের, যেখানে আমি আয়নার সামনে দাঁড়াবো আর আমার আর নিজেকে বলার একটাও মিথ্যে থাকবে না। এই ব্যাপারটা না আমি খুব ছোটবেলা থেকে মানি, জানো তো। মানে আমার এই একটা জায়গা আছে, মানে আমি জীবনে এমন কিছু করব না যে দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে, নিজেকেই প্রশ্ন করতে হবে, বা আমি রাতে শান্তির ঘুমটা ঘুমোতে পারবো না। হুম আমি লাইফে অনেক কিছু হারিয়েছি এর জন্য, কিন্তু আমি অনেস্টলি বলছি তোমাকে, আমি না খুব হ্যাপি ভেতরে হুম যে আমি লাইফে এমন কোনো কাজ করিনি যার জন্য আমাকে নিজের কাছে নিজে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। মানে কারেক্ট, তোমার কথাটা শুনে আমি ওইটা ফিল করলাম যে হ্যাঁ, আমি ঠিক পথে আছি। একদম। এবং সবচেয়ে বড় কথা হলো, দেখো আমরা না কিছু কিছু মিথ্যে আমরা বুঝি না যে আমরা বলছি নিজেকে। যেমন বড় মিথ্যের কথা বলছি না, ছোট ছোট মিথ্যে। যেমন ধরো নিজেকে নিজে বলা তুই না ভালো, এইটা একটা কথা। আর এইটা কোন বিশ্বাস থেকে বলছি আমরা? আমি যদি আমার নিজেকে বলি যে অরুণাভ তুই ভালো, কিছু কিছু জায়গায় তুই খুব ভালো, এটা কনফিডেন্স। হ্যাঁ, ওভার কনফিডেন্স হয়ে গেলেই তো মুশকিল হয়ে আবার যাবে। অ্যাট দ্য সেম টাইম এটা অহংকার, হ্যাঁ, অবশ্যই। তাই তো? এই যে কনফিডেন্স আর অহংকারের মাঝখানের যে পাথটা, সূক্ষ্ম লাইনটা। এই লাইনটাতেই হলো আমাদের সত্যি মিথ্যাটা গুলিয়ে যায়। যে আমি আমাকে ভালো বলছি, যে সেই ভালো বলার পেছনে আমার মানসিকতাটা কি, আমার কনফিডেন্স, আমি কি এতদিনের এক্সপিরিয়েন্স, জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার নিজেকে যে তুই জানিস, তুই বুঝিস, তুই ভালো, নাকি আমি বলছি তুই কিন্তু ভালো হয়, হ্যাঁ চারপাশে যা আছে তার থেকে তুই কিন্তু বেটার। এই যে ইগো চলে এলো, তাহলেই তো সর্বনাশ শুরু হয়ে তাহলে ইগো যাবে। চলে এলো। এই সিকিউরিটিটা অবধি পৌঁছতে হয় আমাদের। এটা হলো মেন্টাল সিকিউরিটি। এখানে তুমি তোমাকে কেউ কোনো কিছু দিয়ে বদার করতে পারবে না, তুমি যদি এই পয়েন্টটা পৌঁছে যাও। হ্যাঁ, তুমি তো বলছিলে যে আমাকে চেষ্টা করলেও কেউ রাগাতে পারবে না। আমাকে খারাপ রাখতে পারবে না কেউ, আমাকে দুঃখ দেওয়া খুব কঠিন। হ্যাঁ, স্বজন বিয়োগের দুঃখ, মৃত্যুর দুঃখ, এটা পৃথিবীর সমস্ত মানুষ পাবে। আর আমাকে দুঃখ যদি কেউ দেয়, তাহলে আমি দুঃখটা ফিল করব সম্পূর্ণভাবে, কিন্তু সেই দুঃখ
আমার ভেতরের কাউকে বিচলিত করতে পারবে না, কারণ সে তো আমি নই। অদ্বৈতবাদের কথা যদি বলি, সে তো আমি নই। একদম। এই যে কথা বলছি, এটা আমি বলছি না। ব্রহ্ম নির্গুণ, ব্রহ্ম নিরাকার। এবার সেটাকে ব্রহ্ম না বলে আমরা যদি একটা চেতনা বলি, তাহলে সারা পৃথিবীতে এই মুহূর্তে একটা চেতনাপুঞ্জ আছে, যেটাকে মহৎ বলা হয়। মানে বিবেকানন্দের কথায় মহৎ হলো চেতনাপুঞ্জ। এই মহৎ হলো, এই মহতের পার্টি আমাদের মধ্যে আছে ছোট 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 করে। এবার আমি যদি এই মুহূর্তে ভাবি না আমি কথা বলছি, আমি কাউকে একটা কিছু বিশ্বাস করাচ্ছি, আমি কনভিন্স করছি, এই আমি যতবার আসবে ততবার আমার মহতের সঙ্গে ডিসকানেক্ট হবে। আমিত্বটা। যতবার ইগো আসবে ততবার মহতের সঙ্গে আমার একটা ডিসকানেক্ট হবে। তার মানে আমার সারা পৃথিবীর যে বিশ্ব চেতনা, এই বিশ্ব চেতনার সঙ্গে আমার একটা কানেক্ট হওয়ার জায়গা আছে, উপায় আছে আমার কাছে। কেন? তার কারণ এই বিশ্ব চেতনার একটা অংশ আমার মধ্যে আছে। সেটাকে যদি আইডেন্টিফাই করি, তাহলে কি হয়ে যাবে? যদি আইডেন্টিফাই করে নাও তুমি, তাহলে কি হয়ে যাবে? ব্যাপারটা সোজা হয়ে যাবে। এটা হলো তোমার মনে হবে আমার একটা দায়িত্ব আছে, এই যে সেলফটা আছে আমার মধ্যে, একে নার্চার করা, একে ভালো রাখা, এটা আমার দায়িত্ব। এবং সব দিক থেকে প্রোটেক্ট করা। সব দিক থেকে প্রোটেক্ট করা। এই যে তুমি যদি এটা করে নাও, তাহলে তোমার দুঃখটা যে হচ্ছে ওই অবধি থোড়েই পৌঁছাবে। ও দুঃখের কি অত ক্ষমতা আছে নাকি যে আমার চেতনার অংশে গিয়ে ঢুকে আমার চেতনাকে ঘেঁটে দেবে? এত ক্ষমতা দুঃখের হয় নাকি? তুমি যেটা বলছো সেটা যদি মানুষ করতে পারে, তাহলে কিন্তু এই মুহূর্তের সবথেকে বড় যে শব্দটা আমরা শুনি, ডিপ্রেশন, স্ট্রেস, এগুলো কিন্তু সব চলে যাবে মানুষের মধ্যে চলে থেকে। যাবে, অবশ্যই চলে যাবে। এবং দেখো আলটিমেটলি ব্যাপারটা কি, আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখতে পাচ্ছ। এবার ধরো তুমি জীবনে, তোমাকে সারা জীবন একটা অন্ধকার ঘরের মধ্যে রেখে দেওয়া হলো। তোমার জীবনে তুমি তুমি কিরম দেখতে তুমি জানো না, শুধু তোমার চোখের যতটুকু অংশ তোমার বডিটা দেখতে পাচ্ছ তুমি সেটুকু জানো। আয়না তোমার জীবনে কোনোদিন আসেনি ধরো। এবার তোমাকে একটা তোমার 20 বছর বয়সে বের করা হলো এবং সামনে একটা দাঁড় করানো হলো একটা আয়নাতে, এবং তুমি যাকে দেখছো বিশ্বাস করতে পারবে আচ্ছা এইটা আমি, মানে এইটা আয়না, আচ্ছা এইটাতে আমার রিফ্লেকশন পড়ে। কারণ চিনতেই তো কষ্ট হবে। ছোটবেলায় যখন আমাদের প্রথম রিফ্লেকশন পড়েছিল আমরা চমকে গেছিলাম, কিন্তু আমাদের মনে নেই হয়তো, কিন্তু আমরা চমকেছি। আচ্ছা এইটা রিফ্লেকশন, আমার রিফ্লেকশন এটা। হ্যাঁ, বাচ্চাদেরকে তো বলে আয়না না দেখাতে, ভয় পেয়ে যাবে বলে। ভয় পেয়ে যাবে বলে, কারণ সে জানে না যে রিফ্লেকশন বলে একটা ব্যাপার হয়। আমাদের মনের মধ্যে না একটা মেঘ জমে আছে এরকম অন্ধকারের মতো, ওই অন্ধকার ঘরটার মধ্যে আমরা ওই আয়নাটার সামনে দাঁড়াবোই না। আমাদের ভয় লাগবে যে আমরা কি দেখে নেব। আরে দেখবো তো আমাকেই, দেখবো তো আমার মধ্যের ওই পাওয়ারটাকে, ওই যেই পাওয়ারটা আমাকে বাঁচিয়ে রাখছে, যে পাওয়ারটা আমি ছোটবেলা থেকে আমি খেয়েছি, যখন সেই খাবারটা আমার শরীর হয়ে গেছে, আমাকে আস্তে আস্তে বড় করেছে। এতটুকু তো ছিলাম, সবাই তো আমরা এইটুকু তো ছিলাম, একটা এতটুকু মানে দেখাও যায় না। সেলেরও মানে কোষের মধ্যে ছিলাম। তারপর থেকে বড় হয়ে এত বড় হয়েছি, কথা বলছি এখন এত কথা তোমার সঙ্গে পডকাস্টে এসে। আলটিমেটলি তো মানে এটা যদি ভাবতে হয় তাহলে তো ইগোতে শেষই হয়ে যাবে মানুষ, তাই না? জানি না কি, মানে খুবই গম্ভীর কথাবার্তা বলছি কি? না, গম্ভীর কথা হলেও এই কথাগুলো মানুষ রিলেট করতে পারবে কেন বলো তো? এটা আমাদের প্রতিদিনের জীবনের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে রয়েছে। ব্যাপারটা কি জানো, আমার মনে হয় এটা বোঝানো খুব ডিফিকাল্ট। মানে অদ্বৈতবাদ বিষয়টা, যারা যারা অদ্বৈতবাদের বিশ্বাসী কম লোক, কেন জানো? কারণ অদ্বৈতবাদে কোনো অবলম্বন নেই। হ্যাঁ, মানে তুমি এই কথাটা যে বললে, আমি একটা জিনিস বলি, আমি কিন্তু ডিপেন্ডেন্ট। আমি মানে এই যে বাবা, মানে আমার কাছে কিন্তু একটা ক্যারেক্টার দরকার যার উপর আমি ডিপেন্ড করতে পারি। কারেক্ট। এবং আমি তাকে নিয়ে পজেসিভ। আমি হয়তো সবাইকে নিয়ে অতটা আমার মাথা ব্যথা নেই। আমার মা বাবা হলেই আমার চললো। আমার এই ভাবনাটা দরকার, বিশ্বাসটা দরকার নিজেকে প্রোটেক্ট করার জন্য। কেননা আমি এখনও নিজেকে খুঁজে পাইনি। আমি ওদের কাছে গিয়ে আশ্রয় খুঁজি। তো এই জায়গাটা আমার মনে হয়, মানে মানুষের মনের জায়গাটা এতটা স্ট্রং হয়ে ওঠে না যে তারা নিজেকেই ব্রহ্ম মনে করতে পারবে। কারেক্ট। এবং দেখো এখানেই হলো এই বারবার আমি ইগোর কথা বলছি।
ইগো বিষয়টা না এখানেই চলে আসে। যদি আমি আমার নিজের মধ্যে থেকে ব্রহ্মকে আমি ব্রহ্ম এটা ভাবি, তাহলে তো এটা তো অহংকারী একটা শব্দ, তাই না? একদম। আমি ব্রহ্ম, আরে তুমি কে? তুমি ব্রহ্ম বলছো নিজেকে। অথচ আমাকে এটা বিশ্বাস করতে হবে যে আমার মধ্যে ওই চেতনার অংশ আছে, আইডেন্টিফাই করতে হবে। শেখানো হয় কিন্তু ছোটবেলা থেকে। তুমি যদি ভেবে দেখো আমাদের প্রত্যেকের মা-বাবা শিখিয়েছে যে যে প্রত্যেকের মধ্যে ভগবান আছে, গায়ে একদম পা লাগলে কিন্তু সবার সঙ্গে সঙ্গে প্রণাম করবি। একদমই তাই। ছোটবেলা থেকে শিখি আমরা এটা। দেখো, তোমার মানে এই যে তুমি বলছিলে একটা ডিপেন্ডেন্স দরকার, দরকার কেন বলো তো? এই ডিপেন্ডেন্সটা দরকার কেন? তার কারণ আমাদের না, আমরা ছোটবেলা থেকে বড়ই হয়েছি ডিপেন্ডেন্ট ভাবনা থেকে। কারণ আমাদের সমাজ এমন একটা ব্যবস্থার মধ্যে আমরা বড় হই, যেখানে আমরা প্রথমে ডিপেন্ড করি একটা মানে দুজন এমন আননোন লোকজন যাদেরকে পরে আমরা চিনে যাই, ও আচ্ছা এটা আমার বাবা এবং এটা একটা মা, তাদের উপর ডিপেন্ডেন্ট থাকি। তারপর টিচারদের উপর ডিপেন্ডেন্ট থাকি, যারা আমাদের যা যা শেখায় তাতেই শিখি। কিন্তু মুশকিলটা হলো আমাদেরকে এইটা শেখানোই হয় না ছোটবেলা থেকে, যে শোনো এখন এইটা তোমাকে কিন্তু আমাদের উপর ডিপেন্ড হতে হবে না। তোমার কাজটা হলো, আমরা এই পৃথিবীতে আগে জন্মেছি, আমরা এই পৃথিবীটা একটু বেশি দেখেছি আর কিছু কিছু জিনিস আমরা বেশি জানি। তুমি এই এই এসছো পৃথিবীতে, আমরা তোমাকে না পৃথিবী সম্পর্কে একটু বলে দিচ্ছি যে পৃথিবীটা না এরকম, তারপর কিন্তু পুরো কাজটা তোমার, এইটা বলে না কেউ। সত্যিই কিন্তু বলে না। কেননা আমরা মা-বাবারা ধরো আমার মেয়ে আছে। তুমি যেটা বললে এটা আমার হয়তো মেয়েকে বলতে অসুবিধা হবে। আমার মনে হবে হাতটা ছেড়ে যাবে। একদম। কিন্তু তুমি যদি বিশ্বাস করো যে ওই প্রাণটার মধ্যে ব্রহ্মের অংশ আছে, বিশ্ব চেতনার অংশ আছে, তখন তুমি কে তাকে সাপোর্ট করার? তুমি কে তাকে হাত ধরে নিয়ে যাওয়ার? তার মধ্যে বিরাট ক্ষমতা আছে, সে নিজে নিজে করে নেবে পুরোটা। সারা পৃথিবীতে যারা ফেল করে তারা বেঁচে থাকে না? অবশ্যই। এখন তো যা দেখা যাচ্ছে যারা ফেল করেছে তারাই সবথেকে বেশি সাকসেসফুল। এবং যারা যারা জীবনে ফেলিয়ার বিষয়টা, এই যে তুমি বললে তোমার মেয়ের কথা, আমি সবাইকে বলি এই কথাটা, সমস্ত পেরেন্টদের, বাচ্চাদেরকে না মানুষ সাকসেসের জন্য তৈরি করে। বলে যে তোমার জীবনে তুমি পড়াশোনা করবে, এত অবধি যাবে, তারপর উচ্চ মাধ্যমিক হবে বা হায়ার সেকেন্ডারি, তারপর কলেজ করবে, কলেজের পরেই চাকরি, এবং জীবনটা কিন্তু স্মুথ। লোকজন যখন কলেজ পাস করে বলছে আরে পৃথিবীটা অন্যরকম, তো এরকম তো বলা হয়নি। এইভাবে তো আমি নিজে এক্সাম্পল এটার, কেননা আমাকে ছোটবেলা থেকে বলা হয়েছিল মাধ্যমিকটা ভালো করে দিয়ে নে, উচ্চ মাধ্যমিকে দেখবি অনেকটা একটু হালকা হবে। বললে উচ্চ মাধ্যমিকে গেলাম আরো কঠিন হয়ে গেল, কারেক্ট। গ্রাজুয়েশনে গিয়ে আরো কঠিন হয়ে গেল, পাশ করার পর তো কাজের জগৎটা আর বলারই নেই এই কিছু। যে পাসটা করে গেলে, করে তুমি একটা পৃথিবীর সামনে এসে দাঁড়ালে, তাই বললি আরে এতদিন ধরে আমাকে কি বলা হলো, আমি তো বলেছি জীবন তো ভাই চাকরি, পাস করলেই চাকরি পাবো এবং জীবনটা দারুণ হবে। একদম। তো আমরা কি ভুলে গেছি বাচ্চাদের শেখাতে, যে জীবনে না সাকসেস শুধু আসবে না, ফেলিয়ারও আসবে। ফেলিয়ারের জন্য কে তৈরি করবে তাহলে বাচ্চাদেরকে? জীবনে কি সবাই সাকসেস পায়? পায় না তো। তো ফেলিয়ারটা যে আসবে জীবনে, সেটা বলে না কেন বাবা মা? যে তুমি না একটা পয়েন্টে ফেল করবে, অ্যান্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু ফেল। ফেল না করলে তুমি সাকসেসের মজাটাই পাবে না। না না, দেখো সাকসেসের মজা তো আলাদা বিষয়, বাট ফেল করা যে একটা নর্মাল ব্যাপার, হ্যাঁ। এইটা কেন নর্মালাইজ করা হচ্ছে না এখন অবধি সমাজে, যে ফেল করাটা ইজ এ নর্মাল থিং। সাকসেস নিজের মতো করে আসবে জীবনে, কিন্তু তার আগে ফেলিয়ার আসবে, ওই ফেলিয়ারটাকে হ্যান্ডেল করে নেবে, তারপর তুমি পৌঁছবে যেখানে পৌঁছানোর। আমরা গল্প পড়েছি কিন্তু ছোটবেলায়, তুমি ভাবো নেপোলিয়ন বোনাপার্টের গল্প পড়েছি না আমরা? কিন্তু সবার, আমরা সেগুলো পড়েছি, ভেতরে নিইনি কিন্তু। কারণ এই যে কিছু মানুষ এসব বলছে না আমাদেরকে, এই যে বলার, এই যে কথাগুলো বলবে তো কেউ একটা আমাদেরকে। এই জন্য দেখো পৃথিবীতে এমন এমন টিচার্স জন্মেছেন, গৌতম বুদ্ধ, আমাদের পুরো এই যে সিস্টেম, আদি শঙ্করাচার্য অদ্বৈতবাদকে যেভাবে, শিবোহম। হ্যাঁ, অহম ব্রহ্মাস্মি, হুম। এই যে পুরো ব্যাপারটাকে যে তিনি এক্সপ্লেন করার প্রয়োজনীয়তা ফিল করেছেন, যে হ্যাঁ তুমি যদি বোঝো তোমার জীবনটা না সুন্দর হবে। কৃষ্ণমূর্তি, হোয়াট এ ফিলোসফার! আমার জীবনটা জাস্ট বদলে দিচ্ছে ওই ভদ্রলোক। যদি আপনারা কৃষ্ণমূর্তি স্যারের লেকচার না শুনে থাকেন বা তার বই না পড়ে থাকেন, ইমিডিয়েটলি পড়ে ফেলুন, কারণ দ্যাট কমপ্লিটলি চেঞ্জেস ইউর ওয়ার্ল্ড ভিউ।
পৃথিবীটাকে তুমি কীভাবে দেখছো, তোমার আশপাশটায় কীভাবে দেখছো, চোখের মনি বড় হয়ে যায় আমার মনে হয় ওই মানে শ্রী কৃষ্ণমূর্তিকে পড়লে। আমার সৌভাগ্য হয়নি, এটা এখনো প্লিজ পড়তে করে হবে। ফেলো। লেকচার শোনো, দুর্দান্ত, এক্সেপশনাল, মানে ওই সেম বিষয়টা। তাই স্পিরিচুয়ালিটি ইন এ ডিফারেন্ট, মানে অন্য একটা অ্যাঙ্গেল দিয়ে উনি ওনার ফিলোসফিটাকে ব্যাখ্যা করেন। এই যে বিভিন্ন টিচার্সরা এসছে, এটাই তো বলতে এসছে যেগুলো আমাদের বাকিরা বলে না। স্পিরিচুয়ালিটি কেন এত ইম্পর্ট্যান্ট? আজকের দিনে স্পিরিচুয়ালিটি নিয়ে এত কথা হচ্ছে কেন? হ্যাঁ, স্পিরিচুয়ালিটি মানে কিন্তু আজও আমরা আটকে আছি ওই জায়গাটাতেই, মানে ভক্তি শ্রদ্ধা এই জায়গাটাতেই আটকে আছি। দেখো, ভক্তি নিয়ে আমার কোনো অসুবিধা নেই। ভক্তি ইজ এ নাইস থিং। ভক্তি অনেক কিছু দেয়। ভক্তি কী দেয় জানো? ভক্তি সারেন্ডার দেয়। আর সারেন্ডার আলটিমেটলি তোমায় করতেই হবে একটা পয়েন্টে। তো ভক্তি যদি তোমার প্রথম পথ হয়, আমার কোনো অসুবিধা নেই। আমার মনে হয় ভক্তি, আমারও প্রথম পাত ভক্তিই ছিল। আমি তো ভক্তিতেই ছিলাম। না, আমি এখনো আছি। আমি তো ভক্তিতেই ছিলাম। ভক্তির পর ভক্তি আমাকে সারেন্ডার করতে প্রথমে শেখায়, যে আমি জানি না কি হবে, তুমি দেখে নাও। আমরা ঈশ্বরকে এটা মানে বলি সেই ডিপেন্ডেন্সিটা। ডিপেন্ডেন্সি, এটা করি। আমার ডিপেন্ডেন্সিটা ওইখান থেকে বদলে হয়ে গেছে যে আমি জানি তুমি আমার মধ্যে বিরাজ করছো, আমার ওই পাওয়ারটা, তোমার পাওয়ারটা আমি ফিল করতে পারছি আমার মধ্যে। এখন আমি মানে আমার পার্টিকুলার পার্টটা যতটুকু আমার আছে, মানে এই বডিটা তো ব্রহ্মের না, এই বডিটা তো বিশ্বচেতনার বডি না, বডিটা আমার। তো আমার কাজটা হলো, যতদিন এই বডিতে ব্রহ্মটা থাকবে আমার জীবনে, যতদিন আমার জীবনকাল, ওইটুকু সময় আমার ওনার সঙ্গে একটা ঠিকঠাক কনভারসেশন হতে হবে। তাকে বলতে হবে, আপনি পূর্ণরূপে বিকাশ করুন আমার মধ্যে, আমি আমার নিজেকে একটা দারুণ আধার তৈরি করতে পারবো। আমি সারেন্ডার করছি, ওখানেও সারেন্ডারই আছে। তো ভক্তি যদি সারেন্ডার হয়, তাহলে আলটিমেটলি অদ্বৈতও সারেন্ডার। আসলে সবটাই সারেন্ডারের কথা। সারেন্ডার করে দিলে না সুবিধা হয়। মানে এটা সব জায়গাতেই, তুমি সব জীবনের জায়গাতেই। প্রতি ক্ষেত্রেই যদি দেখো তাহলেও সত্যিই তাই। তুমি শিখতে গেলে সারেন্ডার করতে হবে। হ্যাঁ, আমার কাছে যদি কেউ ফিল্ম মেকিং, গল্প বলা, স্টোরি টেলিং শিখতে আসে, তো আমি বলি যে প্রথম কথা হলো, যদি তোমার মনে একটু বিশ্বাসের একটু অভাব থেকে এই লোকটা কিছু শেখাতে পারবে না আমাকে, শিখো না। গুরু শিষ্য পরম্পরাতে মহাভারতের একটা গল্প আছে, আরুণির গল্পটা, বলো একটু। উপমন্যুর গল্পটা। আরুণির গল্পতে আরুণি একটা গুরুর আশ্রমে আরুণি থাকে, গুরুর জন্য কাজ করে এবং সে গুরুকুলে থাকে, সে শেখে। তো সে গুরুর একটা জমি আছে, সেই জমিতে প্রচুর জল জমেছে এবং আল ভেঙে যাচ্ছে। তো সে কিছুতেই ম্যানেজ করতে পারছে না, আর গুরুকে গিয়ে বলেছে, গুরু বলেছে দেখো তুমি কীভাবে ম্যানেজ করো, তুমি দেখে নাও। তারুণী ওটা ওই পুরো মানে ওই আলটাকে ম্যানেজ না করতে পেরে নিজে শুয়ে পড়েছিল ওখানে, এবং তারপর ওটা বন্ধ হয়ে গেছে। গুরু ওকে খুঁজতে খুঁজতে এসে বলছে, তুমি এটা কী করছো? বলে, কেন, গুরুর আদেশ পালন করছি, আপনি তো বলেছেন যে যাতে আলটা ঠিক থাকে। এই যে সারেন্ডারটা, এই সারেন্ডারটা আমাদের ট্র্যাডিশন। এটা আমরা গুরু শিষ্য পরম্পরাতেই পৃথিবীতে, ভারতবর্ষের, বা যদি সেই অর্থে ভারতবর্ষের আগের কথাও বলি, মানে সমস্ত জায়গায়, সমস্ত লিটারেচারে, সমস্ত জায়গায় গুরু শিষ্য পরম্পরায় ব্যাপারটা ছিল, এখনও আছে। কোথায় জানো? এখনও কিছু কিছু ক্ষেত্রে গুরু শিষ্য পরম্পরাটা খুব স্ট্রং। সেটা হলো সঙ্গীত, বিশেষ করে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক। হ্যাঁ, সেখানে কিন্তু এখনও গুরু শিষ্য পরম্পরাটা অতটাই আছে, ঘরানাটা যেহেতু ঘরানাটা রয়েছে। তো সারেন্ডার তো আলটিমেট ব্যাপার। সারেন্ডার সব জায়গাতেই করতে হবে তোমাকে। তুমি রামায়ণ মহাভারত বলো বা বিভিন্ন পুরাণ বলো, তুমি সব কিছু নিয়ে পড়াশোনা করতে ভীষণ ভালোবাসো। মানে এই যে নেশাটা, এটা একটা নেশা আলটিমেটলি। মানে একবার যে পড়তে শুরু করে, আনন্দ পেতে শুরু করে, সে থামতে পারে না। কারেক্ট। তো এই মুহূর্তে কি পড়ছো? এই মুহূর্তে নাদ বলে একটা বই পড়ছি, সেটা হলো হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের উপরে লেখা। এবং এই বইটা, এটা আন্ডারস্ট্যান্ডিং হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের, কীভাবে মিউজিকের মানে আরেকটু ডিপার ফিলোসফি অফ মিউজিক, সেটা বোঝার চেষ্টা করছি এখন। তাছাড়া মহাভারত আমি কন্টিনিউয়াসলি পড়তে থাকি, ওটা আমি পড়েই যাচ্ছি। তাছাড়া রিসেন্টলি একটা বই পড়লাম, অমর মিত্রর অশ্বচরিত বলে।
আচ্ছা। দারুণ লাগলো আমার, দুর্দান্ত একটা গল্প। এবং অমর মিত্র খুবই খুবই লেসার নোন একজন রাইটার। তিনি বঙ্কিম পুরস্কার প্রাপ্ত রাইটার। অশ্বচরিত সেটার জন্যই তিনি বঙ্কিম পুরস্কার পেয়েছিলেন। দুর্দান্ত গল্প, এই পড়তেই থাকি আমি। আর কেন পড়তে থাকি, আমি যখন চলে যাই, যখন আমার গুরুর সঙ্গে আলাপ হয়, গুরু আমাকে একটা জিনিস তো বোঝাতে পেরেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, দেখ আমরা কেউ কিচ্ছু জানি না, তো যতটা সম্ভব জানার চেষ্টা কর। আর আমার ওই যে আমি 2.5 বছর বাড়িতে বসেছিলাম এবং শুধু পড়তাম, আমার মানে বিছানা এবং বিছানার চারপাশে শুধু বইই ছিল, আর কিচ্ছু ছিল না। এবং ওই পার্টিকুলার 1.5 বছর আমি কিচ্ছু করিনি পড়া ছাড়া। খেয়েছি, পড়েছি, ঘুমিয়েছি। মানে পড়াটাও গেলার মতনই, মানে হ্যাঁ, কারণ যা পেয়েছো তাই গিলেছো। কারণ হলো আমার মনে হচ্ছে যে সারা পৃথিবীটা একটা জ্ঞানের সমুদ্র। আর আমি না, সমুদ্রের নামা তো দূরের কথা, আমি বিচটাও দেখতে পাচ্ছি না। মানে আমি বিচের কাছে পৌঁছাতে গেলে আমাকে যা জানতে হবে সেটাই আমি জানি না। আমি সমুদ্রের কথা তো অনেক বড় ব্যাপার। তো তাই জন্য আমার মনে হয় আমি কিচ্ছু জানি না, আমাকে প্রচুর জানতে হবে। আর এই লাইফ টাইম ইজ নাথিং, অসম্ভব শেষ করা। কিচ্ছু জানতে পারবো না আমরা। আমি নিয়ম করে একটা জিনিস প্রতিদিন করি, এটা হলো আমি চেষ্টা করি প্রতিদিন সকালবেলা উঠে আমি একটা গান শুনি। আর সেকেন্ড কাজ হলো আমি একটা নতুন ইনফরমেশন বা নতুন একটা কিছু জ্ঞান বা কোনো একটা নলেজ, কোনো একটা ইনফরমেশন আমি প্রতিদিন সকালে উঠে এটা করবই, যে আমি নতুন আজকে কি জানতে পারি। আজকে তোমার এখানে আসার আগে এটা কিন্তু করে এসেছি আমি। এটা আচ্ছা, আমি নিয়মের মতো করে নিয়েছি যে আমাকে প্রত্যেক দিন কিছু নতুন জানতে হবে। আজকে কি জানলে? আজকে জানলাম একটা অদ্ভুত জিনিস, সেটা হলো 2035-এর মধ্যে টেকনোলজি কি করে উঠতে পারে আমাদের সঙ্গে, তার একটা লিস্ট দেখলাম তৈরি করা। এবং সেখানে বিভিন্ন রকম জিনিসপত্র দেখলাম। তার মধ্যে সবচেয়ে অনেকগুলো ইন্টারেস্টিং জিনিস, সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো একটা পয়েন্ট আসবে 2035-এর মধ্যে, যেখানে আমরা মোটামুটি, ধরো আমাদের পরিচিত যারা একটু টাকা পয়সা আছে তাদের বাড়িতে আমরা রোবট কাজের লোক দেখতে পাবো। এবং তারা ইমোশনালি ইন্টেলিজেন্ট হবে। কিন্তু ফল তো ভয়ঙ্কর হবে তারপর। না, এই ফল ভয়ঙ্কর নিয়ে আমার এটা এটা আমার আমার খুব একটা মানে আমি এই বিষয়ে টেনশন নেই বলছো? না। তুমি তো টেনশন করো না। হুম। দেখো, প্রথম কথা, টেনশনের কোনো মানে হয় না। টেনশন ব্যাপারটাই বাজে, কারণ টেনশন মানে ভয়। আর ভয় হলো ইমাজিনারি সার্কামস্ট্যান্সেস। ভয় ব্যাপারটা কি? না, প্র্যাকটিক্যালি তাই, আমরা তো ইমাজিনই করি কি হতে পারে। কি হতে পারে তাই ভেবে হ্যাঁ। ভয় পাই তো। তো ইমাজিনারি সার্কামস্ট্যান্সেস ভেবে আমি এখন এই মুহূর্তটাকে নষ্ট করবো? হ্যাঁ। যা হবে তো হবে, যেটা যে হবেই আমরা কি করে জানি? এআই সমস্ত কিছু শেষ করে দেবে। আরে আমি সেদিন পড়ছিলাম কোনো একটা জায়গায় যে এরকম কোনো একটা জায়গায় ঘটনা ঘটেছে অলরেডি, মানে এআই আর মানে কমান্ড নিচ্ছে না, এরম ধরনের ঘটনা হয়েছে, মানে শাটডাউন করতে বলছে সিস্টেম, কিছুতেই করছে না। তো তা নিয়ে বিজ্ঞানীরা অলরেডি চিন্তিত, এই ঘটনাটা ঘটেছে অলরেডি। দেখো, যতই টেকনোলজি আসুক, যাই করে নিক, আমরা মানুষ। এই পৃথিবীতে না কয়েক কোটি প্রজাতির মধ্যে আমরা না কিভাবে জানি স্ট্যান্ড আউট করেছি, আর কিভাবে জানি আমরাই পৃথিবীটা চালাচ্ছি। তুমি না মানে বাঘ তোমাকে দেখতে আসে না, তুমি বাঘকে দেখতে চাও জুতে, তাই না? তো সুতরাং মানুষ যা খুশি হয়ে যাক পৃথিবীতে ঠিক ম্যানেজ করে নেবে, সামলে নেবে। ঠিক ওয়ে আউট খুঁজে নেবে। তো মানুষকে নিয়ে ওটা চিন্তা করার দরকার নেই। আর আমরা এই বলি না যে পৃথিবীকে বাঁচাতে হবে, সেভ আর্থ। আরে আমাদের অত ক্ষমতা নেই। আর্থই আমাদেরকে কোনো রকমে বাঁচিয়ে রেখেছে। এবং আমরা চেষ্টা করতে হবে যাতে এই আর্থে যারা জিনিসপত্র আছে সেগুলো যাতে একটুখানি কম খারাপ করি আর কি। এইটুকু করলেই হবে, আর্থকে বাঁচানোর ক্ষমতা আমাদের নেই। তো সুতরাং এই টেকনোলজি যাই করুক, আমরা যতই সায়েন্স ফিকশনে ভাবি একদিন এআই এসে পৃথিবীর সমস্ত মনুষ্যত্বকে ধ্বংস করে দেবে, যদি সেটা হওয়ার হয় হবে। বাট আমার বিশ্বাস মানুষ ঠিক ম্যানেজ করে নেবে, ঠিক ম্যানেজ করে বলবে আচ্ছা ঠিক আছে এআই তো তুই বড় হয়েছিস, ঠিক আছে তোকে আমি মানিয়েছি। ফাইনালি স্টিল মানুষ কোনো একটা ওয়ে আউট বের করে নেবে।
তুমি ভীষণ আশাবাদী একটা মানুষ, তাই না? সবসময় জানো যে ভালোটা হবে, আর পজিটিভ ভাবনা সবসময় কাজ করে। গীতা পড়ো? গীতা পড়ি মানে হ্যাঁ অবশ্যই পড়ি, গীতা না পড়লে কি করে হবে। আর দেখো আশা, আমি একটা সিনেমা দেখেছিলাম যার নাম শশাঙ্ক রিডেম্পশন। আমিও সিনেমাটা দেখেছি। খুবই সুন্দর একটা সিনেমা। সেখানে একটা ডায়ালগ আছে, সেখানে রেড বলে যে হোপ ইজ এ গুড থিং অ্যান্ড প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট থিং ইন দিস ওয়ার্ল্ড। কারণ আমি এটাতে খুব বিশ্বাস করি যে পৃথিবীতে, আমি রাত্রিবেলা ঘুমাই এই আশাতে আমি পরের দিন ঘুম থেকে উঠবো, আমি ওই জন্য অ্যালার্ম দিই। কি বিশ্বাস দিয়েছো আমার? এটা না থাকলে তো আমরা আর বেঁচেই থাকবো না, কিছু থাকবেই না। কারেক্ট। তো আমাদের প্রত্যেক দিন যদি এই আশাটা থাকে, তাহলে বাকি আশা কেন থাকবে না? যে পৃথিবীটা সুন্দর হবে, আমি বেঁচে থাকবো এই আশাটা আমার থাকবে, তো আমি পৃথিবীকে কেন অন্য আশা আসলে দিয়ে আমাদের দেখবো? ভাবনাটা এখনো বড্ড ছোট জায়গায় আটকে, আমরা অতটা বড়ভাবে ভাবতেই পারি না এখনো। না এটা বড় ছোট না, কি বলতো, এটা না আসলে একটা, ওই বললাম তো আমি যে আমি খুব লাকি যে আমার এই গুরুর সঙ্গে আমার আলাপ হয় এবং তিনি এক অলমোস্ট একটা চর মেরে মাথা থেকে পাখিগুলো বের করে দেয়। আমি পুরো দেখতে পাই ওই ঘোরে না, এবার পাখি বেরিয়ে যায় না কিচিরমিচির করতে করতে, ওরকম হয়েছে আমার। তো সেটাতে হয়তো আমি সেই ক্ষেত্রে লাকি, কারণ আমার মনে হয় আহ, আমি বড় ছোট বলছি না, একটু সেফার জায়গায় পৌঁছে দিয়েছেন ওই ভদ্রলোক, ওই আমার গুরু আমাকে। হ্যাঁ, তুমি অনেক জায়গা থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারো এখন, হুম এই জায়গাটা উনি তোমাকে দিয়েছেন। মানে হুম আমরা এখনো সেই জায়গাটা না গুরু পেয়েছি, না সেই সেফ জোনটা এখনো পর্যন্ত পেয়ে হুম উঠেছি। হুম আমরা হুম। অনেক কিছুতেই অ্যাফেক্টেড হয়ে যাই। হ্যাঁ এটা তো হয়ই, আমিও দেখি আশেপাশের মানুষজনকে অনেককেই এফেক্টেড হয়ে যেতে, খারাপই লাগে। কিন্তু মনে হয় যে তারাও আছে মায়াতে এখন অবধি, আমিও মায়াতে আছি। আমি কি মায়ার থেকে বিরাট ঊর্ধ্বে চলে গেছি? বিরাট কিছুই হয়নি জীবনে, কিন্তু স্টিল আমি মায়াটাকে অ্যাড্রেস করতে পারি। হ্যাঁ আমি জানি এটা মায়া। না, তুমি ওটা কন্ট্রোল, ইমোশনটা কন্ট্রোল করতে মোটামুটি শিখে নিয়েছো। এখানে আমার একটা কন্ট্রাডিকশন আছে, সেটা হলো ইমোশন কন্ট্রোল করা মানুষের পক্ষে উচিত নয়। মানুষের যখন যখন যা ইমোশন আসে, সেই ইমোশনগুলোকে সম্পূর্ণরূপে ফিল করাটা হলো মানুষের কাজ। কারণ যদি সম্পূর্ণ ইমোশন ফিল না করো, তাহলে যেই কারণে তোমার জীবনে ওই মুহূর্তে ইমোশনটা এসছে তার একটা কাজ আছে। তার কারণ তোমার জীবনে ওই দুঃখটা এসছে তোমাকে একটা এক্সপিরিয়েন্স দেবে বলে, তোমাকে একটা উপলব্ধি দেবে বলে। আর তুমি ওই দুঃখটাকে ঢুকতে দিচ্ছ না, না না অ্যাভয়েড করি, বন্ধুদের সঙ্গে পার্টি করি, দুঃখ চলে যাবে। গণ্ডগোল করলে, দুঃখ এসেছিল তোমাকে কিন্তু বড় করার জন্য, তোমাকে একটু বেটার মানুষ বানানোর জন্য, তুমি দুঃখটাকে ম্যানেজই করে নিলে না, মানে ম্যানেজ করে নিলাম, হবে না। সমস্ত ইমোশন সম্পূর্ণভাবে ফিল করতে হবে, কারণ ওটা এসছে ফর এ রিজন। গৌতম বুদ্ধা বলে লাইফ ইজ সাফারিং, জীবন সাফারিং। এটাকে না লোকে বলে আরে গৌতম বুদ্ধ বলেছে জীবন সাফারিং, তাহলে আর বেঁচে থেকে কী লাভ। না, পয়েন্টটা হলো জীবনের ম্যাক্সিমামটা সাফারিং, কিন্তু পয়েন্টটা হলো এই সাফারিংটা কী, এই সাফারিং তোমাকে কী দেয়। প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা খারাপ জিনিস তোমাকে, তুমি আজকে জীবনে একটা পয়েন্টে এসে পৌঁছেছো তো, আমাকে বলো জীবনে যা যা হয়েছে, যা যা খারাপ জিনিস হয়েছে, পরে এসে মনে হয়নি ভাগ্য কিছুটা হয়েছিল? হ্যাঁ সত্যি, আমি তো আমার লাইফের প্রত্যেকটা ঘটনা থেকে কিছু না কিছু শিখেইছি। আমি একটা কথা বলি, শোনো, মজার কথা। এটা হলো একটা সিনেমা দেখো তো, সিনেমা দেখো, আমাদের ভীষণ ভালোবাসি। সবাই ভালোবাসি দেখতে। একটা সিনেমায় কি হয়, একটা সিনেমায় যেটা হয় সেটা হলো একটা লোক, প্রথম কথা আমরা একটা লোক কিংবা মহিলা যেই হোক যে প্রধান চরিত্র, সেই প্রধান চরিত্রর জীবনটা নর্মাল চলছে, তার জীবনে কিছু একটা অদ্ভুত ঘটে, তারপর সে ডিসাইড করে যে তার কাছে একটা লক্ষ্য তৈরি হয় এই ঘটনার জন্য। জেনারেলি কিন্তু সিনেমা এরকমই হয়, একটা লক্ষ্য তৈরি হয় এবং সেই লক্ষ্যটা তৈরি হওয়ার জন্য সে ডিসাইড করে যে সেই লক্ষ্যটা যাবে কি যাবে না, ডায়লেমা তৈরি হয়। এবং তারপরে সে ফাইনালি গিয়ে একটা পয়েন্টে প্রচুর বাধা বিপত্তি পেরিয়ে ওই লক্ষ্য অবধি পৌঁছায়। আমরা ওয়েট করে থাকি কতক্ষণে সেই লক্ষ্য অবধি পৌঁছাবে। সিনেমা দেখতে ভালো লাগে আমাদের প্রত্যেকের। তা আমাদের জীবনে যখন এই ঘটনাটা আসে যে এমন একটা কিছু ঘটলো, আমার জীবনের লাইফের পাথটা বদলে গেল, আমার কাছে এটা সিনেমা কেন নয়? আমার কাছে এটা এরকম কেন হচ্ছে না, আচ্ছা একটা স্ক্রিন প্লে লিখছে, এটা কেউ এখানে টুইস্ট দিয়েছে একটা, চলো লেটস সি। তোমার মতো সবাই কি করে ভাববে? তুমি তো ডিরেক্টর মানুষ, আমরা তো নই। আরে শুধু তাই না গো, এটা কি বলতো, এটা আমি ওই জন্যই বলছি, এটা এটা আমার মনে হয় কি বলতো, লাইফটা না একটা মজার একটা ব্যাপার,
এবং লাইফের এই জার্নিটাই খুব মজার। যাব এদিকে হঠাৎ করে সব যদি আমি জানি যে এরপরে কী হবে, তাহলে মজাটা কী করে থাকবে বলো তো লাইফের? আজকে আমি বেরোলাম, এখান থেকে গিয়ে বাড়ি যাব এইটুকু আমি জানি, কিন্তু বাড়িতে যেতে যেতে উবের ড্রাইভারের সঙ্গে আমার কী গল্প হতে পারে বা সেই গল্পটার থেকে আমি কী পেতে পারি, এটা কি আমি এক্সপেক্ট করব? করব না। তো আনএক্সপেক্টেডের জন্য তো আমাদের ওয়েট করতে হবে। সে তো হবেই, লাইফে তো এক্সপেক্টেড সব কিছু হওয়া সম্ভবই নয়। হয় না তো। হুম। আমরা তো জীবনে তো অনেক প্ল্যান করে দেখেছি, কেউ একটা বসে হাসে, হ্যাঁ প্ল্যান করছিস, আচ্ছা কর কর। হ্যাঁ, তুমি ভাবো না আমি কর কর। বটানি অনার্স নিয়ে পড়াশোনা করে কি করছি আজকে। হুম, এটার তো মজা, এটাই তো মজা লাইফের। এই আনপ্রেডিক্টেবিলিটিটা আছে বলেই তো জীবনের এক্সাইটমেন্টটা আছে। এক্সাইটমেন্টটা আছে। আচ্ছা, এবার একটা জিনিস জিজ্ঞেস করি তোমাকে, মানে এই প্রশ্নটা বারবার আমার মাথায় ঘুরে ঘুরে আসে, তুমি কর্মফলে বিশ্বাস করো? অবশ্যই, দেখো কর্ম ছাড়া আর কি করি আমরা? আমি কর্মফলে বিশ্বাস করি না, আমি কর্মতে বিশ্বাস করি। অনেকেই আছে কিন্তু শুধু ভাগ্যতে বিশ্বাস করে, আমি উম, চিনি এরম অনেক মানুষকে। আছে, অনেকেই আছে যারা ভাগ্যতে বিশ্বাস করে, কিন্তু পয়েন্টটা হলো, যদি আমি তাদের বিশ্বাসকে সমর্থন করেই বলি যে ধরো ডেস্টিনি একটা জিনিস, ভাগ্য একটা জিনিস, এবং তোমার ভাগ্যে এই জিনিস আছে, যদি সেটাই হওয়ার হয় তাহলে তোমার এই পৃথিবীতে আসার কারণটা কি? তুমি একটা জন্ম নিলে, তার মানে একটা কি প্রোগ্রাম করা আছে অলরেডি। তুমি তো তাহলে একটা রোবট, তুমি প্রোগ্রামের মতো নিজের মতো চলবে, প্রোগ্রাম শেষ হবে, তুমি ফাট করে অফ হয়ে যাবে, এটাই তো হওয়া উচিত। কিন্তু তাহলে কর্ম বিষয়টা কোথা থেকে আসলো? তাহলে কর্ম এবং নিষ্কাম কর্ম এবং কর্মযোগ, সাংখ্য যোগ, এই সমস্ত কথা গীতাতে এত কথা বলছেন কেন তাহলে কৃষ্ণ? যদি সত্যিই সব কিছু ডেস্টিনি হতো। আমার মনে হয় ডেস্টিনি একটা মানুষের থাকে, কিন্তু মানুষ না নিজের কর্ম দিয়ে ছোট 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 করে চেঞ্জেস করতে পারে তার জীবনে, তার ডেস্টিনিতে, এবং সেই চেঞ্জটা না কন্ট্রিবিউট করতে পারে টু দ্য সিস্টেম, টু দ্য প্রকৃতি। আমার মনে হয় প্রকৃতির কাছে কন্ট্রিবিউট করার জন্য মানুষ কর্ম করে। কর্মফলের সঙ্গে আমি কোনোভাবেই অ্যাটাচ নই, আমি কর্মের সঙ্গে অ্যাটাচড। না, গীতাতেও তো সেটাই বলা আছে। গীতাতে যেটা বলা আছে সেটা তো অনেক রকম মিস ইন্টারপ্রিটেশন আছে, যে কর্ম করে যাও ফলের আশা করো না, এটাই শুনেছি আমরা। আর হিন্দিতে বলে কর্ম কিয়ে যাও ফল কি চিন্তা মত করো। বাট কথাটা তো তাই নয়। কথাটা হলো কর্মাণে বা ধিক্কারস্তে, মানে কর্মর ওপর অধিকার আছে, মা ফলেষু কদাচনে, মানে ফলের উপর কোনোদিন নেই বা কখনো নেই। এবার তার মানে অধিকারের কথা বলছে, কর্মের উপর তোমার অধিকার আছে সম্পূর্ণভাবে, কিন্তু ফলের উপর তোমার কোনো অধিকার নেই। এই কথাটা আমরা যদি এটা ভাবি যে আমি কর্ম করব অথচ ফলের আশা করব না, তাহলে আমি মায়ায় বেঁচে আছি কেন? কর্মফল নিয়ে যদি বলি, কর্মফল নিয়ে কিন্তু তুমি মহাভারতের কথা বারবার বলো সব সময়। মহাভারতের দিকে যদি তুমি তাকাও, ফলের কথা কিন্তু বারবার এসেছে। মহাভারত পুরোটাই তো কর্ম এবং কর্মফলের গল্প। মহাভারতের যে কোনো ইনসিডেন্ট তুমি বলো, সে সম্পূর্ণটা কর্ম এবং কর্মফলের গল্প। যদি তুমি যে কোনো গল্প বলো, যে কোনো ছোটো ছোটো গল্প, যেমন ধরো জন্মেজয়ের সর্পযজ্ঞ যেটা, সেই যজ্ঞে প্রচুর সাপ এসে আগুনে পড়ে। এটা কেন হয়? তার কারণ হলো নাগমাতা কদ্রু, ক্ষুদ্রবিনতায় যেতে হবে আমাদের। কদ্রুবিনতায় যেতে হবে। কদ্রুবিনতা যখন তারা একটা বেট লড়ে, যে উচ্চশ্রবা যে অশ্ব, তার যে লেজের রং সেটা কি, সেই নিয়ে তাদের বাজি ধরা হয়। তুমি একটু প্রথম থেকে বলো, এটা ভালো লাগবে শুনতে। বেশ, তো কদ্রু এবং বিনতা এই দুই ঋষি কাশ্যপের স্ত্রী, দুই স্ত্রীকে মুনি বর দেন, যে একজনকে বলেন যে তোমার মানে বর চাইতে বলেন। কদ্রু এবং বিনতার বরের ফলে যেটা হয়, কদ্রুর সহস্র নাগ সন্তান হয়, বিনতার দুটি ডিম হয়, এবং উনি বলে দেন, ঋষি বলেন যে এই ডিম দুটো নিজের সময়ে ফেটে তোমার সন্তান উৎপাদন হবে। কিন্তু এদিকে দেখে কদ্রুর সব বাচ্চারা সব
এত সাপ সন্তান সব তারা কদ্রুর সঙ্গে খেলছে টেলছে ইত্যাদি ইত্যাদি হচ্ছে, ওর এটা হচ্ছে না। অনেক দিন অপেক্ষা করার পরে একটা ডিম তিনি ফাটিয়ে ফেলেন, এবং সেই ডিমের ভেতরে অরুণ বলে একজন বেরিয়ে বলে যে আমি অর্ধেক হয়েছি, আমাকে ফাটিয়ে আপনি খুব একটা ঠিক করেননি, এর ফল আপনি পাবেন, কিন্তু নেক্সট যে ডিমটা আছে সেটাকে ফাটাবেন না, সেটার জন্য অপেক্ষা করুন। তো এরকম হচ্ছে, এরকম অবস্থায় উনি বলেন ঠিক আছে অপেক্ষা করব, অপেক্ষা করছে। একদিন কদ্রু এবং বিনোদা ঘুরতে গেছে। না, তখন তো সে কিছু অভিশাপও দিয়েছিল। অভিশাপ দিয়েছিল যে তোমাকে তুমি এটা ফাটিয়ে দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো তোমাকে তোমার ওই সতীনের দাসী হয়ে থাকতে হবে। তো সেই অভিশাপের পরে সে চলে যায়, তারা দুজন ঘুরতে যায়, ঘুরতে একজন মানে ভ্রমণে বেরোয় এবং সেখানে দেখে উচ্চশ্রেবা বলে একটা অশ্ব, এবং সেটা সাদা অশ্ব। কদ্রু বলে যে ওর লেজের রংটা কি এটা আমরা কালকে দেখতে আসবো। তো সেটা নিয়ে বাজি ধরা যায়, বলে যে হ্যাঁ আমার মনে হয় এটা সাদাই, ও কদ্রু বলে ওটা কালো। এবং পরে গিয়ে ওই নাগ সন্তানদের বলে যে তোরা একটা কাজ করবি, তোরা গিয়ে লেজের মধ্যে জড়িয়ে থাকবি, তাহলে ওটাকে দেখে কালো মনে হবে। কিন্তু নাগ সন্তানরা বলে যে এটা আমরা করবো না, তারা অস্বীকার করতে। এই যে অস্বীকারটা করে তাতে কদ্রু ওদের রেগে গিয়ে অভিশাপ দেয় যে তোরা আগুনে পুরো মরবি। কিন্তু তারপর তো তারা করেছিল। তারপর তারা করেছিল, কিন্তু ওই অভিশাপটা পেয়েই তারা ভয় পেয়ে ওটা করে, এবং কদ্রু জিতে যায় এবং বিনতাকে যথারীতি দাসী হয়ে থাকতে হয়। কারণ তাদের বাজিটা ছিল যে যদি আমি জিতে যাই তাহলে তোকে দাসী হয়ে থাকতে হবে, যে জিতবে তাকে তার দাসী হয়ে থাকতে হবে। তারপর গরুরকে তারপর গরুর আসে এবং হ্যাঁ, গরুরকে সেই দাসত্ব মুক্ত করতে হয়েছিল, এবং তারপর গরুরের গল্পটা। কিন্তু এই যে পার্টিকুলার একটা সাপ, একটা কর্ম, তার একটা ফল, সেই ফলটা ঠিক কি ভুল জানি না, কিন্তু ওইটার জন্য কিন্তু অতগুলো সাপ সেই আগুনে পুড়ে জন্মেজয়ের সর্পসত্রে মারা যায়। তো কর্মফলের গল্প তো পুরোটাই মহাভারতের। আমরা একটা সিরিজ করি মহাভারত নিয়ে, সেটা তো আমরা এটা বারবার বলি যে মহাভারত কিন্তু কর্ম এবং কর্মফলেরই গল্প। তোমার কাছ থেকে এই কর্মফল নিয়ে আমি মহাভারত থেকে আর একটা দুটো ঘটনা শুনতে চাইবো। আচ্ছা। এটা ভীষণ ইন্টারেস্টিং, বোঝা যায় কিভাবে কি কাজ করছে। আস্তিক মুনি, এটারই একটা গল্প বলি। আস্তিক মুনি কে আমরা মোটামুটি জানি যে আস্তিক মুনি মানে হলো যে রাত্রিবেলা সাপ যাতে না আসে সেজন্য আস্তিক করতে হয়, বলতে হয়। এটা কেন বলতে হয়? এই জন্মেজয়ের সর্পসত্রে যখন সবাই মারা যাচ্ছে, তো তখন বাসুকী নাগ তার মামাকে ডাকে, মামাকে আস্তিক। আর আস্তিকের জন্ম হয়। আস্তিক কিন্তু ছোটবেলা থেকে জানে তার লাইফের পারপাস কি, এবং সে শুধু ওই দিনের জন্য প্রিপেয়ার করছে। যখন জন্মজয়ের সর্পসত্রে শুরু হয়, তখন বলে একজন ব্রাহ্মণ এসে বলে যে এই জায়গাটা তো সবই ঠিক আছে, কিন্তু আমার একটা কেমন ভিশন আসছে যে একজন ব্রাহ্মণ এসে না এই আপনার যজ্ঞটা ভঙ্গ করবে। তো সেই কারণে জন্মজয় কিন্তু সিকিউরিটি বাড়ায় চারিদিকে, যাতে ব্রাহ্মণ না ঢুকতে পারে। কিন্তু যখন এই ঘটনাটা ঘটে, তখন আস্তিককে তার মা বলে শোনো, সময় এসছে, তোমার লাইফের যে পারপাস সেই সময়টা চলে এসছে। তো জন্মজয়ের সর্বসত্রে তিনি যান, গিয়ে বলেন যে আপনি এটা করবেন না, এবং সেই মুহূর্তে তক্ষক অলরেডি আসছে। তক্ষক একবার দেখে গেছে ইন্দ্রর সঙ্গে এসে যে কী হচ্ছে, তারপর দেখা যাচ্ছে তক্ষককে টানা হচ্ছে। এই পয়েন্টে আস্তিক জন্মেজয়কে কনভিন্স করে ফেলেন যে আপনি এটা বন্ধ করুন, এবং বন্ধ হয়ে যায়। বেশ কিছু সাপ মারা যায়, কিন্তু বেশ কিছু সাপ বেঁচে যায় সারা পৃথিবীতে। এবং আস্তিক একটা কথা বলেন যে আজকে আমি একটা জিনিস প্রমিস করতে পারি, এর পর থেকে সাপেরা, কারণ জন্মজয় বলেন যে সাপেরা খুব খারাপ একটা প্রজাতি, এরা সবাইকে মারে, এরা সবাইকে বিষধর সাপ, এরা সব প্রত্যেককে দংশন করে, এর মারা যায় মানুষ। বলছে ঠিক আছে আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, সেটা ভুল নয়, কিন্তু আমি বলছি আজকে থেকে একটা প্রমিস আপনাকে করলাম যে এরপর থেকে রাত্রিবেলা মানুষ যদি বাইরে বেরোয় আর বেরিয়ে যদি বলে আস্তিক, তাহলে কোনো সাপ আপনাকে কেউ কিছু করবে না, নিজে থেকে কামড়াবে না। তাই তখন কি হলো, এই সর্পজাতিটা থেকে গেল। এই গল্পটার থেকে আমার যেটা বেস্ট লাগে সেটা হলো আস্তিকের মজাটা হলো আস্তিক প্রথম থেকে জানতো তার লাইফের পারপাসটা কি।
আমরা লাইফের পারপাস নিয়ে অনেক জানি কথা না বলি তো, না। মানে ওটাই তো খুঁজতে খুঁজতে জীবন কেটে যায়। এটা এটা কি বলতো, এটাও কর্ম এবং কর্মফলেরই গল্প। সবটাই কর্ম এবং কর্মফলেরই গল্প। মহাভারত বলো, রামায়ণের অনেক জায়গায় এরকম গল্প আছে যেগুলো সব কর্মফল এবং জীবনের পারপাস। তুমি এসছো, তোমার একটা কাজ আছে স্পেসিফিক্যালি, সেই কাজটা করো, তোমার কাজ শেষ, অ্যান্ড দেন ইউ লিভ ইউর লাইফ। তারপর তুমি বেঁচে থাকো কি চলে যাও, সেটা ঈশ্বর ডিসাইড করবেন, বা তোমার মধ্যে ব্রহ্ম ডিসাইড করবে, সে চলে যাবে, থাকবে না বেরিয়ে যাবে। হ্যাঁ, এটা তো বলা হয় যে মানে যে মানুষ যে পারপাসে এসেছে সেটা যখন করা হয়ে যায় তার তখনই সময়টা শেষ হয়। একদমই, একদমই। এবং হয়তো অনেক সময় তার আগেই শেষ হয়। তারপরে সে যে বেঁচে থাকে, সে একটা সচ্চিদানন্দ স্বরূপে বেঁচে থাকে। এটা সবার পৃথিবীতে খুব কম মানুষের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, মানে যারা আদি শঙ্করাচার্যের ভাবনা, হ্যাঁ মারাত্মক ভাবনা। সচ্চিদানন্দ স্বরূপে যারা পৌঁছতে পারে, তারা পারপাস শেষ করার পরেও তারা ডিসাইড করে যে কতদিন আমি এই আর্থলি প্লেজার বা পৃথিবীর মায়াতে আমি আমার নিজের বডিতে আমার এই ব্রহ্মকে মানে কন্টেন করে রাখবো, আর যেদিন রাখতে ইচ্ছা করে না, তারা এই যে দেহত্যাগ বা দেহ ছেড়ে বেরিয়ে যাওয়া, এই কন্ট্রোলটা একটা মানুষ ওই পয়েন্টে গিয়েই করতে পারে। হ্যাঁ, বুদ্ধের ক্ষেত্রেও তো আমরা সেটা দেখেছি। একদম উনি নিজে ডিসাইড করেছিলেন। নিজে ডিসাইড করেছেন যে আমার বডি এই মুহূর্তে, আমার মধ্যের যে চেতনা, আমার মধ্যের যে ব্রহ্ম, সে আমার বডি ছেড়ে বেরোবে। আমি ডিসাইড করেছি বা ব্রহ্ম আমাকে ডিকটেট করেছে, আমি না এই সময় চলে যাব, এবং সেটা আমাকে বলেছে। তোমার কি বুদ্ধকে নিয়ে অনেক পড়াশোনা হয়? দেখো, গৌতম বুদ্ধ একজন মাস্টার অফ ফিলোসফি। তিনি জীবন দর্শন যেভাবে দেখেছেন বা যেভাবে দেখিয়েছেন মানুষজনকে, সেটা যদি একটু ডিপে ঢুকে কেউ বোঝার চেষ্টা করে, তার না জীবনটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। তিনিও কিন্তু ডিফারেন্টলি অদ্বৈতবাদের কথাই বলেছেন। হ্যাঁ, প্র্যাকটিক্যালি কিন্তু উনি যখন বলেছিলেন তখন বৌদ্ধ ধর্মে কোনো রকমভাবেই কোনো মূর্তি পুজোর কথা উনি বলেননি। তিনি সেটা তার পরে এসেছে। তিনি পছন্দ করতেন না বলেই তো নতুন করে ধর্ম আনলেন। একদম ওটাই পছন্দ করতেন না। ব্রাহ্মণ্যবাদ যেভাবে জাকিয়ে বসেছিল সেই মুহূর্তে এই পুরো জায়গায়, এবং যেভাবে জোর করে রিচুয়ালস করানো হচ্ছিল মানুষদের দিয়ে, সেটা ভালো না লাগা থেকে গৌতম বুদ্ধ নিজের খোঁজে বেরোন। তিনি তো ধর্ম প্রতিষ্ঠা করতে চাননি, তিনি তো মূর্তি পূজার কথা বলেননি, আমাকে পুজো করতে হবে এটা তো তিনি বলেননি। তিনি বলেছেন নিজের ভেতরে ঢোকো, তুমি সব পেয়ে যাবে, কোথাও যেতে হবে না। কিন্তু তুমি একটা জিনিস অদ্ভুতভাবে দেখো, মানে আমাদের আগে যদি আমি সনাতন ধর্মের কথা বলি, আমাদের তো মূর্তি পুজো ছিল না প্রথম দিকে। অনেকে কিন্তু বলেন যে এই মূর্তি পুজো নাকি বুদ্ধিজম থেকেই এসেছে। ঠিকই, মূর্তি পূজা আমাদের এখানে অনেক পরে এসছে, এবং বৌদ্ধ ধর্মের হাত ধরে এসছে কিনা এটা নিয়ে আমি শিওর নই। কেননা এই কথাটা কোথা থেকে আসে, যেমন ধরো মানে আমি রিসেন্টলি একটা আলোচনা হচ্ছিল, সেখান থেকেই আমি মানে জানলাম বিষয়গুলো, যে এই যে তারা, আমরা তারা নিয়ে, আমরা তো মা তারার পুজো করি, কিন্তু তারা কনসেপ্টটা নাকি পুরোটাই বুদ্ধিজম থেকে হ্যাঁ এসেছে, হ্যাঁ আগে হ্যাঁ ছিল হ্যাঁ, না একদম আমাদের একদম একদম, মধ্যে। এইটা আমি শিওর। তারা পুরোটাই বুদ্ধিজমের একটা আইডিয়া। এবং দেখো, বুদ্ধিজমের আইডিয়াতে মানে বজ্রযান হলো তান্ত্রিক পার্টটা। হ্যাঁ, ওরা তো মন্ত্রায়ণাও বলে অনেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তন্ত্র বিষয়টা জানো তো? তন্ত্র বিষয়টা হলো, তন্ত্র কিন্তু আসলে ইন্টারনাল পিউরিফিকেশনের একটা প্রসেস। আর তন্ত্রকে মানুষ দেখে একেবারেই অন্যভাবে, কিন্তু তন্ত্র কিন্তু অ্যাকচুয়ালি তোমার ভেতরে ঢুকে তোমার ভেতরের প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা চক্রকে আলাদা আলাদা করে ঠিক করার একটা প্রসেস। তোমার মস্তক চক্র, তোমার থার্ড আই চক্র, তোমার হার্ট চক্র, এই সমস্ত মূলাধার চক্র, এই সমস্তটা তোমার আস্তে 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 যত দিন যাবে তুমি পিউরিফাই করতে করতে যাবে। এটাও কিন্তু মানে বৌদ্ধ ধর্মের যে তান্ত্রিক মত, সেটাও কিন্তু তাই কথাই বলে। হ্যাঁ, আমি দেখেছি ঘুরে ফিরে কিন্তু কাছাকাছি সবটা। তুমি যদি আমাদের এই দিকে দেখো, আমি হিন্দু ধর্ম বলেই যদি বলি, আমরা তো সনাতন ধর্ম প্র্যাকটিক্যালি বলি না, হিন্দু ধর্মই বলি, এবং ওই দিকে তোমার বুদ্ধিজম, এই দুটোর কিন্তু প্রচুর মিল রয়েছে। হ্যাঁ হ্যাঁ, মিল তো থাকবেই। একই একই মাটি থেকে তৈরি হওয়া, একই সময়ে তৈরি হওয়া, মানে একই সময় বলতে একটা পয়েন্ট অবধি
একটা ধর্ম চলছিল, তারপর একজন এসে বলল যে না আমি ভাবতে চাই অন্যভাবে। তো সেটা তো একই জিনিস, তার মধ্যে মিল তো থাকবেই। এই যে তোমার অদ্বৈতবাদ, এটাতে একের কথা বলা হয়েছে, মানে দ্বিতীয় কেউ নেই। কিন্তু আমরা আজকের দিনে দাঁড়িয়ে ধরো অনেক সময় বলে থাকি যে ঈশ্বর একই, হুম। তার বাকি রূপগুলোকে আমরা পুজো করি। কিন্তু কেন আমরা মানে এই রূপগুলোকে পুজো করি, এর পেছনের কারণটা কি তোমার মনে হয়? আমরা তো একজনকেই পুজো করতে পারতাম। দেখো, এটার পেছনের কারণটা না রাজনীতি, একদম পরিষ্কার। মানে রাজনীতি, আজকের দিনের রাজনীতির কথা বলছি না আমি, আমি এনশিয়েন্ট টাইমের রাজনীতির কথা বলছি। একজন রাজা যখন রাজা হতেন, তিনি বাকি সবার থেকে আলাদা কি করে হতেন? তাই কি করে আলাদা করা হতো? তাকে বলা হতো তিনি ঈশ্বর প্রদত্ত বা ঈশ্বর প্রেরিত একজন মানুষ, যেই কারণে এর কথা সবার শুনতে হবে। রাজার কিন্তু এটাই ভ্যালিডেশন ছিল, এবং বিভিন্ন ধর্মে এটাই হতো যে ঈশ্বর বলেছেন এ রাজা হবে। আর তাতে কি সুবিধা হয় বা তাতে কি সুবিধা হতো, সেটা হলো কোয়েশ্চেন্স কমে যেত। মানুষের চিরাচরিত আইডিয়াটা হলো কোয়েশ্চেন করা। প্লেটো বলো, অ্যারিস্টটল বলো, এরা সবাই ফিলোসফির তৈরি হয়েছে কোয়েশ্চেন করা থেকে। প্লেটো বলেছেন সবাইকে সব কিছু নিয়ে প্রশ্ন করতে হবে, সবাইকে। অ্যারিস্টটল তাই বলেছেন, অ্যারিস্টটল প্রথমে বলেছেন যে সব কিছু নিয়ে আমার প্রশ্ন করতে হবে। আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন? আপনি কি করছেন? আপনি এটা কেন করছেন? আপনি ওটা কেন করছেন? এই প্রশ্ন করতেন, প্রশ্ন করে করে জর্জরিত করে দিতেন মানুষকে। যখনই তুমি একটা কথা বলছো যে তোমার না প্রশ্ন আর করতে পারবে না, কেন? কারণ এটা ঈশ্বর বলেছেন। তাহলে কি হলো? তুমি প্রথম কথা হলো তোমার রাজা হয়ে গেল পূজ্য, কারণ তিনি ঈশ্বর প্রেরিত একজন, ঈশ্বরের পরের স্থানটাতেই পরের চলে স্থানে চলে এলেন। এবার এটা যখন তৈরি হয়, মানুষ একসাথে যদি একটা কোনো কিছুর উপর বিশ্বাস করে, তাহলে মানুষের উপর রাজত্ব করা খুব সোজা। শিবকে নিয়ে যখন আলোচনা হয়, মহাদেবকে নিয়ে যখন আলোচনা হয়, এটা বলা হয় যে তার নিরাকার রূপ রয়েছে, মানে নিরাকার। যদি মানে একদম আমরা শেষে গিয়ে কিছু আবিষ্কার করার চেষ্টা করি, তাহলে সেখানে আর কিছু নেই। হুম। মানে এই তত্ত্বটা বললে তো মানুষ সত্যি মানতে চাইবে না। দেখো, মানুষ মানতে চাইবে কি চাইবে না, এটা যদি সবাই ভাবে, তাহলে তো নতুন ফিলোসফিরই জন্ম হবে না, তাহলে তো বেদান্ত তৈরি হতো না, তাহলে তো আজকের দিনে দাঁড়িয়েও বেশ কিছু মানুষ অদ্বৈতবাদ নিয়ে কথা বলতো না। বা যদি মানুষ মানবে কি মানবে না, এটা তো এটা তো অনেক পরের ব্যাপার। কিন্তু আসলে আকার থাকলে আমাদের একটু সুবিধা হয় বলে আমরা নিরাকার তত্ত্ব অবধি যেতে গেলে অনেক খাটনি করতে হবে বলে যাই না। মানুষ মানবে না, সত্যি মানবে না, কারণ সে ভক্তিটাকে এতটাই আঁকড়ে ধরে বসে আছে, সে কিন্তু মানবে না। তার কাছে কিন্তু শিব মানে ওই ইমেজটা দরকার তার। দেখো, ইমেজটা না আমারও দরকার। মানে হ্যাঁ। আমিও তোমার কাছে, আমি তোমাকে প্রশ্নটা করলাম, কিন্তু কোথাও না কোথাও ওই ইমেজটা আমার দরকার। মানে ওই ইমেজটা আমাকে শান্তি দেয় কোথাও হুম না হুম কোথাও। হুম হুম। এবার এই ডিপেন্ডেন্সিটা কি খারাপ? একদম খারাপ নয়। কে বলেছে খারাপ? যে খারাপ বলবে সেটা সেটা প্রচণ্ড ভুল একটা কথা। কারণ তোমার আলটিমেটলি এই পৃথিবীতে জন্ম হয়েছে তুমি ভালো থাকার জন্য। তোমার সাফারিং আছে, সাফারিংয়ের বাইরে তুমি সাফারিংটাকে যদি হ্যান্ডেল করতে পারো ঠিক করে, তাহলে তোমার পৃথিবীতে আনন্দেই থাকার কথা। তো সেই আনন্দটা তুমি যদি কারো থেকে একটা পাও, একটা মূর্তি থেকে পাও, তাহলে সমস্যাটা কোথায়? সেটা যদি অন্ধবিশ্বাস না হয়, সেই বিশ্বাসটা তুমি যদি ভক্তির জায়গা থেকে হয়, বিশ্বাসের জায়গা থেকে হয়, তাহলে কারো বিশ্বাসকে অস্বীকার করার ধৃষ্টতা তো আমার নেই। সে তার বিশ্বাসটা সে মানে তার মধ্যে জন্মেছে কোনো একটা কারণে। তা আমার মধ্যে আমার একটা বিশ্বাস জন্মেছে, তা আমি যদি আমার বিশ্বাসটাকে বিশ্বাস করি, অন্য একটা মানুষের বিশ্বাসকে কেন বিশ্বাস করবো না আমি? বা সেই সম্মানটা কেন দেবো না? তো তুমি যদি সেই বিশ্বাসটা করো, তাহলে দ্যাট ইজ ফাইন। কারণ আলটিমেটলি তোমাকে সে আনন্দ দিচ্ছে, তোমাকে সে একটা সেফটি দিচ্ছে, সেটা তো থাকবেই। আর নিরাকারে যেতে গেলে বা নিরাকার পরম ব্রহ্মের জায়গায় পৌঁছাতে গেলে, সেটা শিব হোক, কালী হোক, মানে আমাদের শ্রী বিষ্ণু হোক, যেই হোক,
তাদের থ্রুতে আমরা পৌঁছতে ওখানেই চাই, যে একটা পয়েন্ট আসবে যেখানে আমার আর ঈশ্বরের ইমেজের প্রয়োজন হবে না, আমি ঈশ্বরকে আমার মধ্যে ফিল করতে পারবো। এটাই তো অদ্বৈতবাদের কথা। এবার ওই পাথ দিয়ে যদি কেউ যায় তাতে সমস্যাটা কোথায়? অঘোরতন্ত্রের ক্ষেত্রেও এটাই মূল কথা। দেখো, এইখানে না অনেক বক্তব্য আসবে, আমি জানি, মানে অনেকে অঘোরতন্ত্র নিয়ে অনেক কথা বলেন। আমি অঘোরতন্ত্র নিয়ে বিরাট কিছু বলতে পারবো না, কারণ অবভিয়াসলি গোপন ব্যাপার, বলা যায় না। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে আলটিমেটলি তন্ত্র আসলে অন্তর প্রক্ষালনের একটা প্রসেস, মানে সেলফ পিউরিফিকেশন। তোমার প্রত্যেকটা চক্র যাতে পিউরিফাই হয় এবং আলটিমেটলি তুমি একজন এমন আধার হিসেবে নিজেকে তৈরি করতে পারো যেখানে ওই সেম ব্যাপার, পরম ব্রহ্ম তোমার মধ্যে প্রকাশ করার আধার হিসেবে নিজেকে তৈরি করো। তোমার প্রত্যেকটা চক্র যদি প্রপারলি চলে তাহলে পরম ব্রহ্ম এটাকে একটা ঠিক আধার হিসাবে গ্রহণ করতে পারেন এবং তিনি তার মধ্যে থেকে নিজেকে প্রকাশ করতে পারেন। সেটাই মোক্ষ, সেটাই মুক্তি, যেটা জীবদ্দশাতেই হতে পারে মানুষের, যেটা গৌতম বুদ্ধের হয়েছে, যেটা বহু মানুষের হয়েছে এই পৃথিবীতে, নির্বাণ। নির্বাণ। আমি জানতে চাইবো সেই 27 দিনের কথা যখন তুমি অঘরীদের সঙ্গে কাটিয়েছিলে, মানে তারা কেন আমাদের থেকে আলাদা? কি দেখলে তুমি ওখানে গিয়ে? দেখো, তারা আমাদের থেকে আলাদা তো তাদের সম্পূর্ণভাবে আলাদা। তারা কিছু একটার জন্য তারা কাজ করছে, তারা কিছু রিচুয়াল প্র্যাকটিস করছে। এটা কি? এটা অনেকেই প্রশ্ন, তাহলে তাহলে কি চাইছে? তারা কি শক্তি আরোহণ, মানে কোনো শক্তি নিজের মধ্যে তৈরি করতে চাইছে? আমি যেটা দেখেছি সেটা কিন্তু তা নয়। আমার যে গুরু আমাকে কিন্তু যেটা বলেছেন, বা আমি যা দেখেছি আমার চারপাশে, সেটা হলো তারা প্রত্যেকেই স্যালভেশনের জন্য কাজ করছেন। স্যালভেশন মানে মোক্ষ। মোক্ষ। তারা প্রত্যেকেই চাইছেন এই বডিতেই তিনি এমন একটা স্টেটে পৌঁছাবেন থ্রু দ্য রিচুয়ালস, যেখানে গিয়ে তিনি ওই মোক্ষ বা মুক্তি অবধি নিজেকে নিয়ে যাবেন, এবং যেখানে ওই সচ্চিদানন্দ স্বরূপে পৌঁছবেন তিনি, যেখানে তাকে আর কোনো কিছু ইয়ে করতে পারবে না। সেটা হলো পরমানন্দ। সেই পয়েন্ট অবধি পৌঁছতে চান। এবার হ্যাঁ, সব অঘরী কি তাই চান? না। কিছু অঘরী চান তার মধ্যে কিছু শক্তি তৈরি হোক। শক্তি, আমি বলবো, এই যে ব্ল্যাক ম্যাজিক ফ্যাক ম্যাজিক, লোকে অনেক কথা বলে, ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা খুবই ইজিলি লোকে আজকাল বলে দেয়। ব্ল্যাক ম্যাজিক মানে এই, ব্ল্যাক ম্যাজিক আসলে অত সোজা ব্যাপার না। ব্ল্যাক ম্যাজিক ওইভাবে করা যায় না, মানে অত সোজা না ব্যাপারটা। কিন্তু অনেকে তো দাবি করতে পারে। করে, মানে আমি শুনেছি অনেককে করতে, কিন্তু আমি কোনোদিন করতে দেখিনি কাউকে, বা আমি কোনোদিন এটা হয়নি আমার সঙ্গে। আমি অনেককে চ্যালেঞ্জ করেছি, আমার উপর ব্ল্যাক ম্যাজিক করে দেখান তো, কেউ কিছু করতে পারেনি আমাকে। আসলে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা কি? এই পাওয়ারটা হলো ম্যানিফেস্টেশনের পাওয়ার, যেটা আমরা সবাই করতে পারি চাইলে। উইল পাওয়ার তো সবার মধ্যে আছে। উইল পাওয়ার সবার মধ্যে আছে। আর ভেতরে, তোমার ভেতরে তুমি যদি ওই পাওয়ারটাকে ফিল করি, আমরা যত বেশি ফিল করবো তত বেশি বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের মধ্যে একটা পাওয়ার আছে। দেখবে কিছু মানুষের চোখ খুব পাওয়ারফুল, তার কারণ তারা বিশ্বাস করে তাদের ভেতরের শক্তিকে। আমার যে গুরু, তার চোখের দিকে তুমি বেশিক্ষণ তাকাতে পারবে না, সে এতটাই পাওয়ারফুল চোখ হ্যাঁ, এটা তার। কিন্তু হয় অনেকের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রেই হয়, তার পাওয়ারফুল চোখ। পুরোটা ম্যানিফেস্টেশনের পাওয়ার, বিশ্বাসের পাওয়ার। তার মানে পুরোটাই তুমি বলছো যে নিজের উপরই ডিপেন্ড করছে। নিজের উপর ডিপেন্ড করছে তুমি নিজেকে কতটা, তোমার চক্রগুলো কতটা পরিষ্কার করতে পারছো, তুমি কত বেশি মানুষকে ক্ষমা করতে পারছো, কত বেশি পৃথিবীর থেকে যা যা খারাপ সেগুলো থেকে যত বেশি দূরে যেতে পারছো, তত বেশি তুমি পিউরিফাইড হচ্ছ। তুমি ক্ষমা করার কথা বললে, অঘরীদের কিন্তু আমরা অনেক সময় দেখি তারা খুব সহজে রেগে যান। যারা রেগে যান, যারা অঘরতন্ত্রে সত্যি ওই লেভেলে পৌঁছেছেন, তারা রাখতে পারেন না, তারা রেগে যেতে পারেন না, কারণ রাগ তাদের হতেই পারে না। তারা এমন একটা পজিশনে পৌঁছে গেছেন যেখানে রাগ ব্যাপারটা জাস্ট ঘটতেই পারে না তাদের সঙ্গে। রাগ, দুঃখ, ঘৃণা, দুঃখ, মানে আমি বলছি ঘৃণা বা ঈর্ষা,
এই সমস্ত থেকে তারা অনেক দূরে। তারা একটা জিনিস যদি বলে কেউ, তাকে জাস্ট সেটা মানে তার কাছে ম্যাটারই করবে না, যদি সে সত্যি অঘরতন্ত্রের দিক মানে ওই ওই তন্ত্রে যদি সে সত্যি সত্যি দীক্ষিত হয়ে থাকে। আমি আরেকটা জিনিস তোমার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু তুমি ওনাদের সঙ্গে সময় কাটিয়েছো, কিছু কথা শোনা যায়, অনেকে বলেন যে তারা নাকি একটা সেনা, কোনো যখন ধরো বিপদ আসবে তারা সেনা হিসেবে ঝাঁপিয়ে পড়বে। এটা কি হ্যাঁ, সত্যি? এটার কারণটা হলো নাগা সন্ন্যাসীদের যে ইতিহাসটা, হ্যাঁ। সেই ইতিহাসে বলা হয়, মানে ইতিহাসে বলা হয় না, ইতিহাসে নাগা সন্ন্যাসীরা অনেকবার মার্সিনারি ফোর্স হিসাবে কাজ করেছেন, মানে ভাড়াটে সৈন্য হিসাবে তারা কাজ করেছেন, তারা লড়াই করেছেন। তো এই কারণেই বলা হয়, বাট আজকের দিনে তো যুদ্ধটা ওরকম নয়, এখন হয় না তো ওরকম যুদ্ধ। আমি হঠাৎ বললাম আমার এখন যুদ্ধ করতে হবে একটা রাজার সঙ্গে, সে তো নেই। না, অনেকে বলেছেন ধর্ম যখন বিপন্ন হবে তারা নাকি ঝাঁপিয়ে পড়বেন, এরকম অনেক কথা শোনা যায়, অনেক জায়গায় দেখো, পড়েছি আমি। ব্যাপারটা হলো ধর্মকে তো সবাই আজকাল খুব বিপন্ন করে দিচ্ছে দুমদাম করে। ধর্ম কি অত মানে জানি না কিভাবে বিপন্ন হয়, লোকজনও বিশ্বাস করছে হ্যাঁ বোধহয় ধর্ম বিপন্ন। আদৌ বিপন্ন কিনা একটু নিজেকে ভালো করে কোয়েশ্চেন করলে বোধহয় এই প্রশ্নটা থাকবে না মাথায়। আর তখন মনে হয় না, মনে হবে আমাদের যে কোনো সৈন্য এসে সেটাকে বাঁচাতে যাবে, কারণ সবাই বলে দিচ্ছে সব সব কিছু নাকি বিপন্ন। দেখবে অঘরি বললেই আমরা অনেকে ভয় পাই, কাঁচা মাংস খায়, মরার মাথার খুলিতে তারা খাবার খান। তো এই ভাবনাগুলো কেন আনা? এই ভাবনাগুলো কি সত্যি অন্যান্যদের দূরে রাখার জন্য, ডিস্টারবেন্স কমানোর জন্য? প্রত্যেকটার পেছনে কারণ আছে। সেটা হলো একটা কাঁচা মাংস কেন খায়, মানে সত্যি খান ওনারা? বেশ কিছু অঘরি আছে যারা খান, যদি সবাই খান না, সবাই খান না, এবং বেশ কিছু অঘরি আছে যারা খান। কেন খান? তার কারণ হলো তাদের এই যে কাঁচা মাংস খাওয়ার পর শরীরের একটা স্পেসিফিক জায়গা আছে যেটা কাঁচা মাংসকে, ডাইজেস্টিভ সিস্টেমের একটা জায়গা আছে যেটা কাঁচা মাংসকে পাচন করার জন্য কাজ করে। যে বিভিন্ন রিচুয়াল আছে যারা নিজের বডির মধ্যে আরও কী কী জিনিস অ্যাক্টিভেট করা যায় সেটার জন্য তারা কন্টিনিউয়াসলি কাজ করে যায়, যাতে বডিটা আরও উন্নত হয়। এবং দেখো, কনসেপ্ট ওয়াইজ উচ্ছিষ্টের কনসেপ্ট আছে। উচ্ছিষ্ট খায় অনেকে, এক মানে দশমহাবিদ্যার এক দেবী উচ্ছিষ্ট, তার ভোগ। কেন উচ্ছিষ্ট কেন খায়? তার কারণ হলো উচ্ছিষ্টটা তো এই পৃথিবীর বাইরের কিছু নয়। যদি আমি উচ্ছিষ্টকে উচ্ছিষ্ট মনে করি তাহলে আমি মায়ায় পড়লাম। আসলে তো উচ্ছিষ্টটা খাবারই, তো সেটাও তো পৃথিবীর অংশ। তো সেটা যদি অ্যাকসেপ্ট না করতে পারি তাহলে তো প্রবলেম। ওই কারণে উচ্ছিষ্ট অনেকে খান। হ্যাঁ, মানে মোহ মায়া ঘৃণা সবটাই দূর করতে হবে, সবটাই তার দূর জন্য করতে, এটা। তার জন্য এটা ভেতরে, আলটিমেটলি ব্যাপারটা ভেতরে। যে কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস আসলে তোমার ভেতরের উন্নতির জন্য হয়, যাতে তুমি এই যে মায়াটা আছে এটাকে ঠিক করে নেভিগেট করতে পারো। মানে ধরো আমি বলছি, ধরো তুমি ভাবলে যে আমি একটা ঢেউ, আমি পার্টিকুলারলি আসি একটা সমুদ্রে এইভাবে মানে পাড়ে আছড়ে পড়ি, আবার চলে যাই, আবার ফিরে আসি। তুমি কি আদৌ ঢেউ, নাকি সমুদ্রটাই তুমি? একটা বিশাল বড় ভাবনা, মানে এইভাবে ভাবা সবার পক্ষে সত্যি সম্ভব নয়। ব্যাপারটা ওটাই কিন্তু আলটিমেটলি আমরা সবাই আসলে এই যে একটা মহাজাগতিক চেতনার সারা পৃথিবী চলছে, সারা পৃথিবী চলছে। কিভাবে চলছে? সারা পৃথিবী ঘুরছে, আমরা সবাই তাও স্টিল বসে আছি। কি করে হচ্ছে এত কিছু? পৃথিবীটার একটা সিস্টেম আছে, পৃথিবীর একটা মহাজাগতিক এনার্জি আছে। সেই এনার্জিটাকে ভেতরে যতক্ষণ ফিল করতে কমপ্লিটলি না পারবো তাহলে তো আর জন্মানোর কোনো মানে থাকলো না। কিন্তু সবাই এটা ফিল করে ফেললে সংসারটাই আর চলবে না। দ্যাট ইজ অলসো ট্রু, কারণ সবাই এটা ফিল করবেও না, বা সবাই এটা ফিল করতে চাইবেও না, এটাও সত্যি কথা। কিন্তু হ্যাঁ, ভালো থাকার জন্য এটার দিকের যে রাস্তাটা, ওটাতে গেলেই হবে। মানে পুরোটা ফিল রাস্তাটায় করতে হবে, খানিকটা হাঁটতে পারলেই হলো। রাস্তাটায় খানিকটা হাঁটতে পারলেই হলো। পুরোটা ফিল করতে হবে না, পুরো এন্ড অবধি পৌঁছাতে কেউ বলেনি। আর সেটা সবার পক্ষে সম্ভব না, আমরা তুচ্ছ মানুষ, আমরা ওই লেভেলের লোক নই যে আমরা ওই লেভেলের পুণ্যাত্মা আমরা নই যে আমরা ওই এন্ড অবধি পৌঁছে যাব। আমাদের রাস্তাটা ও আচ্ছা ওই যে দূরে দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে একটু গিয়ে দেখি,
দারুণ আলোচনা হলো আজকে, আমার তো ভীষণ ভালো লাগলো। আমারও খুবই ভালো লাগলো, জানি না অনেক কথা বললাম, তাতে কতটা মানুষ বুঝতে পারবেন কিনা জানি না, বাট আমি চেষ্টা করলাম খুবই সিম্পলি ব্যাপারটা, যতটা আমার বিশ্বাসটাকে সিম্পলি রাখা যায়। হোপফুলি তোমার ভালো লাগলো। আমার ভীষণ ভালো লাগলো। আমার তো খুব মজা লাগলো আড্ডা মেরে। আমার এক্স্যাক্টলি মজা লাগলো। হ্যাঁ, মজা তো হলো। খুব ভালো থেকো, পরে আরেকদিন আড্ডা মারবো। বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ।